আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি মুজাহিদুল ইসলাম ওশান আজকে নিয়ে এসেছি অনুষ্ঠিত গণপূর্ত অধিদপ্তরে হিসাব সহকারী এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই দুই পদের পরীক্ষা একই প্রশ্ন অনুষ্ঠিত হয়েছে। এই পরীক্ষার যে প্রশ্নটি এসেছিল বা পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছিল, মোট 100টি প্রশ্ন ছিল। এই প্রশ্নগুলো মূলত আজকে আমরা সমাধান করব। কেন সমাধান করব আপনারা হয়তো দেখতেই পারতেছেন যে এই বছর যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে, বিশেষ করে 11 থেকে 20তম গ্রেডের এই পরীক্ষাগুলোতে তার মধ্যে বেশ কিছু প্রশ্ন কিন্তু রিপিট এখানে এসেছে এবং এই প্রশ্নগুলো বারবার পরীক্ষায় রিপিট হয়, যার কারণে 11 থেকে 20তম গ্রেডের চাকরি পাইতে গেলে আপনাকে বিগত অন্তত 5 থেকে 10 বছরের প্রশ্নগুলো সমাধান করতে হবে। তো সেই লক্ষ্যেই আমরা আজকে এসেছি অনুষ্ঠিত গণপূর্ত অধিদপ্তরের হিসাব সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই দুইটা পদের যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে সেই পরীক্ষার প্রশ্ন নিয়ে। তো অবশ্যই সবাইকে একটু শেয়ার করে দিবেন এবং মেনশন করে দিবেন, যাতে করে যারা আজকে পরীক্ষা দিয়েছেন তারা তো উপকৃত হবেনই, পাশাপাশি এখানে যারা অন্যান্য যারা আছেন তারাও একটা প্রশ্নের সমাধান পেয়ে গেলেন। কারণ প্রত্যেকেই যে কোনো চাকরি পরীক্ষা দিতে গেলে জব সলিউশন পড়তে হয়। তো নিয়মিত এই প্রশ্নগুলো সমাধান করলে বা এই সমাধান লাইভগুলো দেখলে হয় কি, এই পড়াটা আর বাড়তি পড়তে হলো না। এটা আপনার এই লাইভ দেখতে দেখতে পড়াটা হয়ে গেল আর কি, এবং সাথে সাথে দেখা যাচ্ছে যে একটা চর্চা হয়ে গেল। এবং শুধু 100টা প্রশ্নের যদি আমরা সমাধান করি, 100টা প্রশ্নের সাথে আরও প্রায় 300-400টা তথ্য আপনারা পেয়ে যাচ্ছেন। তো ওভারঅল বিষয়টা আসলে সবার কাছে সবার জন্যই বেশি সবাই উপকৃত হতে পারবেন। তো দেখা যাক আজকে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে সেই পরীক্ষার আমরা যদি প্রশ্ন সমাধান আমরা করি। তো প্রথমে যে প্রশ্নটি এসেছে, প্রথমে বাংলা আসছে, বাংলা থেকেই প্রশ্ন এসেছে। প্রথম যে প্রশ্নটি ছিল, আপনারাও সঠিক উত্তর করার চেষ্টা করবেন, আপনারাও সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবেন। হুমায়ুন নামা এর রচয়িতাকে, দেখেন প্রথমে যে প্রশ্নটি আছে হুমায়ুন নামা এর রচয়িতাকে, এই প্রশ্নটি আসলে পরীক্ষা খুব কম পরিমাণে আসে, ওভারঅল যে সবসময় যে আসে তা না, হঠাৎ হঠাৎ করে আসে, এই জন্য এই প্রশ্নটা বেশি গুরুত্বপূর্ণ। তো এই হুমায়ুন নামাটা লিখেছেন, বিশেষ করে দেখা যায় যে সম্রাট বাবরের যে কন্যা ছিল তার নাম হচ্ছে গুলবদন বেগম। এই গুলবদন বেগম ছিল সম্রাট বাবরের কন্যা এবং তার বাবার নাম ছিল সম্রাট বাবর, আমরা জানি সেই ফারগানার রাজা। এবং এই 1526 সালে ইব্রাহিম লোদিকে পরাজিত করে পানিপথে প্রথম যুদ্ধে পরাজিত করে তিনি কিন্তু ক্ষমতা এসেছিলেন। এই গুলবদন বেগম ছিল সম্রাট বাবরের যে পুত্র ছিল হুমায়ুন, এই হুমায়ুনের সৎ বোন ছিল। তো এই হুমায়ুনের অনুরোধেই গুলবদন বেগম লিখেছিলেন কি, হুমায়ুন নামা, এটা মনে রাখবেন। তাহলে এটা লিখেছিলেন কে, গুলবদন বেগম। এরপর দেখি কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গল্প নয়। খেয়াল করে দেখেন রবীন্দ্রনাথ ঠাকুরের যে গল্পগুলো ছিল আমরা জানি, কোনটি নয় একটু উত্তর করার চেষ্টা করবেন। এখানে যেটি আছে খেয়াল করে দেখেন যে এক রাত্রি, এটি তিনি রচনা করেছেন। নষ্টনীর, এটিও তার গল্প। সমাপ্তি, এটা তো সবাই জানি, তার একটা অন্যতম একটা ছোট গল্প ছিল। এখানে যে উত্তরটি হবে সেটা হচ্ছে অনির্বাণ। অনির্বাণ নামে কোনো সাহিত্যকর্ম ওইভাবে পাওয়া যায় না, তবে অনির্বাণ নামে বাংলাভাষী একজন কবির নাম পাওয়া যায়, যিনি হচ্ছেন মূলত কলকাতা পশ্চিমবঙ্গের। হ্যাঁ, এটা পাওয়া যায়। এরপর দেখি কোনটি মন্দভাগ্য অর্থে ব্যবহৃত হয়েছে। দেখেন মন্দভাগ্য অর্থে কোন বাগধারাটি ব্যবহৃত হয়েছে, আট কপালে, সাপোসা, গুফ খেজুরে এবং উড়নচণ্ডী। উত্তর করবেন এখানে। আমি যেহেতু 100টা প্রশ্ন, সময় অনেক লাগবে, এই জন্য আমি বেশি ব্যাখ্যা করব না, আপনাদেরকে সঠিক উত্তরগুলো একটু দেওয়ার চেষ্টা করব। তো আমরা জানি এটার পাড়ারই কথা, খুবই সহজ, সেটা হচ্ছে মন্দভাগ্য অর্থে ব্যবহৃত হয়েছে আট কপালে। এরপর দেখেন আলপিন শব্দটি কোন ভাষা থেকে গৃহীত হয়েছে। আলপিন, এই যে শব্দ প্রকরণ যে আছে অধ্যায়টি আছে, এখান থেকে প্রশ্ন থাকবেই। শব্দ প্রকরণ থেকে প্রশ্ন কমপক্ষে 1 থেকে 2টা তো থাকে। আজকে কিন্তু শব্দ প্রকরণ থেকে অনেক বেশি প্রশ্ন আসছে, এই জন্য শব্দ প্রকরণ খুব ভালো করে পড়বেন। বিশেষ করে উৎস অনুযায়ী শব্দ যে 5 প্রকার আছে, এরপর হলো গঠন অনুযায়ী 2 প্রকার আছে, অর্থ অনুযায়ী 3 প্রকার আছে, এই যে 10 প্রকার যে শব্দ আছে, এই 10 প্রকার শব্দ খুব সুন্দর করে আপনারা পড়বেন। তো আমরা জানি যে পর্তুগাল, পাদ্রি, তারপর হচ্ছে কি পর্তুগাল, পাদ্রি, চাবি, গির্জা, আটা, আনারস, আলপিন, পেঁপে, পেয়ারা, পাউরুটি, সাগু, সালসা, হ্যাঁ, তারপর সাবান, তোয়ালে, বিনতি, বেহালা, কেরানি, এরপর হচ্ছে আয়া, তারপর হলো কি এই যে শব্দগুলো যে শব্দগুলো আছে এগুলো সাধারণত পর্তুগিজ ভাষা থেকে এসেছে। তো এটা আমরা সবাই জানি যে আলপিন শব্দটি এসেছে পর্তুগিজ ভাষা থেকে। এরপর দেখি নীরব শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে। নীরব, খেয়াল করে দেখেন যে নীরব যে শব্দটি আছে এই শব্দটা হচ্ছে বিশেষ করে নিপাতনে সিদ্ধ যে বিসর্গ সন্ধি আছে। এই জন্য আমি বারবারই ক্লাসগুলোতেও বলে থাকি যে নিপাতন যে সন্ধিগুলো আছে, অন্য সন্ধি পড়বেন বা না পড়বেন, নিপাতন সন্ধিটা খুব ভালো করে পড়ার চেষ্টা করবেন। তো এই নীরব শব্দটা হচ্ছে নিপাতনে সিদ্ধ বিসর্গ সন্ধি, অর্থাৎ
বিসর্গ সন্ধির যে নিয়ম আছে সেই নিয়ম ছাড়াই এই সন্ধিটা মানে সন্ধির মাধ্যমে কি হয়, শব্দটাকে সংক্ষেপ করা হয় বা শব্দের মধ্যে মিলন করানো হয়। তো এখানে নীরব যে শব্দটি আছে এটা হচ্ছে নিপাতনে সিদ্ধ বিসর্গ সন্ধি হবে নীরব। এরকম আরও আছে অতঃপর, বাচস্পদ, নিরাকার, হ্যাঁ, তারপর মনক্ষুণ্ণ, মনকষ্ট, এগুলো সবগুলো হচ্ছে মানে নিপাতনে সিদ্ধ বিসর্গ সন্ধি। এরপর দেখেন উইজডম শব্দের বাংলা প্রতিশব্দ কি? উইজডম শব্দের বাংলা প্রতিশব্দ কি? উইজডম শব্দের বাংলা প্রতিশব্দ, এটা পারার কথা। এখানে দেখেন প্রজ্ঞা, চালাক, জ্ঞান, বুদ্ধি। তো এখানে উইজডম শব্দের বাংলা প্রতিশব্দ হচ্ছে মূলত কি? প্রজ্ঞা অর্থে ব্যবহৃত হয় উইজডম। এটা এর আগে কিন্তু বিসিএসও এসেছিল। তো এখানে যারা যুক্ত আছেন সবার জ্ঞাতার্থে একটা বিষয় আপনাদের কাছে শেয়ার করি। সারা বাংলাদেশে বিভিন্ন বিভিন্ন মানে ফেসবুকে পেজের মাধ্যমে বা বিভিন্ন পার্সোনাল আইডির মাধ্যমে আপনারা জেনেছিলেন যে প্রাইমারি পরীক্ষা নাকি জানুয়ারিতে হবে না, কিন্তু বিদ্যাবাড়ি সবসময় জানুয়ারিতে হবে এই ব্যাপারে আপনাদেরকে সবসময় তাগাদা দিত। এবং বিশেষ করে আমি যখনই লাইভে আসতাম সবসময় কিন্তু আপনাদেরকে জোর দিতাম যে জানুয়ারিতে পরীক্ষাটা হবে, এই লক্ষ্যে পড়াশোনা করেন। দেখেন 2 তারিখে কিন্তু হয়ে যাচ্ছে, প্রথম এবং দ্বিতীয় ধাপ দুইটারই পরীক্ষা কিন্তু হয়ে যাচ্ছে। তো সবসময় মনে রাখবেন যে বিদ্যাবাড়ি থেকে যে তথ্যগুলো দেয়া হয়, মানে এই তথ্যগুলো অনেক চিন্তা ভাবনা করে দেয়া হয়। জানুয়ারিতে পরীক্ষা হবে এটা কিন্তু একমাত্র বিদ্যাবাড়ি এটার পক্ষে ছিল যে এটা হবেই, কারণ আমরা বুঝতেছিলাম যে এই পরীক্ষাটা আসলেই হবে, জানুয়ারিতে অবশ্যই হবে, কারণ এটা আমরা বুঝতে পেরেছি যে এটা পিছানোর কোনো সম্ভাবনা নাই। তো এই জন্য সবসময় বিদ্যাবাড়ির সাথে থাকার চেষ্টা করবেন। এবং বিশেষ করে আমি যে তথ্যগুলো দেই অনেক চিন্তা ভাবনা করে, অনেক ভাবনা চিন্তা করে আপনাদেরকে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি। নিচের কোনটি যৌগিক শব্দের উদাহরণ? এই যে অর্থ অনুযায়ী যে শব্দগুলো যে আছে, তাই না, এই যে যেমন আছে চিকামারা, মিতালি, তারপর হলো মধুর, হ্যাঁ, এই যে শব্দগুলো আছে এই শব্দগুলো হচ্ছে মূলত যৌগিক শব্দ। মানে এই শব্দগুলো সাধারণত সন্ধি, প্রকৃতি বা প্রত্যয় অথবা বা দেখা যায় যে প্রত্যয়ের সাহায্যে, উপসর্গের সাহায্যে গঠিত হয়। তবে গঠনের আগের অর্থ এবং গঠনের পরের অর্থ একই ধরনের থাকে বা প্রায় একই থাকে। এই শব্দগুলোকে বলে যৌগিক শব্দ। এটা হচ্ছে মিতালি হবে, সঠিক উত্তর হবে কি? মিতালি। এরপর দেখি আমরা পরবর্তী যে প্রশ্নগুলো আছে। আমরা ধারাবাহিকভাবে 100টা প্রশ্ন আজকে সমাধান করার চেষ্টা করব। এই জন্য অবশ্যই বেশি করে শেয়ার দিবেন, যাতে করে যারা পরীক্ষার্থী আজকে পরীক্ষা দিয়েছেন তারাও যেন সবাই উপকৃত হতে পারে। নিচের কোনটি রূপক কর্মধারয় সমাসের উদাহরণ? রূপক কর্মধারয় বলতে বুঝি, খেয়াল রাখবেন, কর্মধারয় সমাসটা হয় এভাবে। কর্মধারয় সমাসটা সবসময় হয় কি? একটা থাকবে অ্যাডজেক্টিভ আর একটা থাকবে হচ্ছে নাউন, অথবা দুইটা নাউন যদি পাশাপাশি বসে তাহলে প্রথমটা তো অটোমেটিক অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এটা তো আমরা জানি সচরাচর এটার মাধ্যমে, তাই না? প্রধান শিক্ষকের পরীক্ষাটা দেরি হতে পারে, একটু দেরি হতে পারে। এবার দেখেন, তো দেরি হতে পারে এই চিন্তা করা যাবে না, যে কোনো মুহূর্ত হতে পারে, এটাকে টার্গেট করে পড়াশোনা করেন, দেরি হলে সেটা পরের বিষয়। এবার দেখেন, এটা আমরা জানি। এবং এখানে দেখেন যে রূপক কর্মধারয় সিংহ পুরুষ, একটা দেখেন সিংহ এবং পুরুষ, মানে পুরুষকে সিংহের সাথে তুলনা করা হয়েছে। তো এদের বৈশিষ্ট্য কিন্তু মিল নাই, এটা হচ্ছে উপমিত হবে। এটা উপমিত হবে যে পুরুষ সিংহের ন্যায় বা পুরুষ সিংহের মতো। এটা হচ্ছে কি? অবাস্তব একটা কল্পনা। এখানে কোনো বাস্তবতা নেই, কোনো সত্যতা নেই, এটা হচ্ছে অবাস্তব। নীল আকাশ, নীল দেখেন, নীল শব্দটা অ্যাডজেক্টিভ। যে কোনো রঙের নাম সাধারণত অ্যাডজেক্টিভ হিসাবেই গণ্য করা হয়, যদিও এটা নাউন তবে এটা অ্যাডজেক্টিভ। আকাশ হলো নাউন, তাহলে এটা অবশ্যই কর্মধারয়। নীল আকাশ, এটা হচ্ছে কি বলা হবে? সাধারণ কর্মধারয়। নীল যে আকাশ, তাই না? নীল আকাশ, নীল যে আকাশ, অর্থাৎ যদি অ্যাডজেক্টিভ এবং নাউনের মধ্যে সমাস হয়, মাঝখানে যদি যে আসে, ব্যাসবাক্য যখন করবেন মাঝে যদি যে আসে, তাহলে এটা হয় সাধারণ কর্মধারয়। আর যে বাদে যদি অন্য কিছু আসে সেটা হয় মধ্যপদলোপী কর্মধারয়। আর যখন তুলনা বুঝায় তখন হয় উপমান, নাহলে উপমিত, নাহলে রূপক। এরপর দেখেন যে শঙ্খ ধবল, শঙ্খ মানে শাখা, মানে সমুদ্র থেকে শামুক দিয়ে তৈরি করা যে শাখা, তাই না? এই শাখাটা যেটা আছে, হ্যাঁ, শাখা যেটা আছে এটা সাধারণত সাদা রঙের হয়ে থাকে, এই জন্য শঙ্খ ধবল। এটা ঠিক আছে, এটাও উপমান, এটা হচ্ছে উপমান। এটা হচ্ছে কি? সাধারণ কর্মধারায়, এটা হচ্ছে উপমিত। ক্রোধানল, খেয়াল করে দেখেন, অনল, অনল মানে কি? আমরা জানি অনল শব্দ অর্থ কি? আগুন। আগুনটা কিন্তু দেখা যায়, আগুনের রং হচ্ছে লাল, এটা দেখা যায়। কিন্তু ক্রোধ, মানুষের রাগ, কিন্তু এটার কোনো আকার আকৃতি নেই, এটা অনুভবের বিষয়, অনেকটা অ্যাবস্ট্রাক্ট নাউনের মতো। তাহলে একটা বাস্তব আর একটা থাকবে কি? অবাস্তব। একটা আকৃতি আছে, একটা আকৃতি নেই, এই যে একটা বিষয়, এটা হবে কি? রূপক কর্মধারা, ক্রোধ রূপ অনল। এরপর দেখেন, কোন স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ নেই? আমরা জানি যে 11টি স্বরবর্ণ আছে, এর মধ্যে একটা বর্ণের সংক্ষিপ্ত রূপ নাই, যেটাকে বলা হয় নীলিন বর্ণ, তাই না? প্রাইমারি সেকেন্ড ধাপ কবে? প্রাইমারি প্রথম এবং দ্বিতীয় ধাপ দুইটার একই সাথে পরীক্ষা হচ্ছে আগামী 2 জানুয়ারি, মনে রাখবেন। অয়ের কোনো সংক্ষিপ্ত রূপ নাই, এটাকে নীলিন বর্ণ বলা হয়। এই জন্য আরেকটা কারণ হচ্ছে যে প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণ যখন, মানে প্রত্যেকটা না, মানে অধিকাংশ ব্যঞ্জন বর্ণ উচ্চারণ করার সময় এটার সাথে অ ধ্বনিটা কি থাকে। যে ভূমিতে ফসল জন্মায় না তাকে কি বলা হয়? অনুর্বর।
বলেন দেখি, তাকে কি বন্ধা বলা হয়? অবশ্যই না, বন্ধা তো অন্য জিনিস, যার সন্তান হয় না। পতিত বলা হয় না, এটাকে অনুর্বর বলা যায় না, এটাকে কি বলা হয়? ঊষর বলা হয়। যে জমিতে ফসল জন্মায় না তাকে বলা হয় ঊষর, ঠিক আছে, তাকে বলা হয় কি? ঊষর। এরপর যদি আমরা দেখি কোন বানানটি শুদ্ধ, খেয়াল করে দেখেন, যারা নত্যবিধান সত্যবিধানটা পড়েছেন অবশ্যই আপনারা জানেন যে রি, র, স এবং ক্ষিয় খ, রি বা রিকার, র বা রেফ বা রফলা বা মূর্ধন্য স অথবা ক্ষিয় খ, এর পরে যদি কোনো স্বরধ্বনি থাকে, ক বর্গ থাকে, প বর্গ থাকে, অন্তঃস্থ থাকে, হ থাকে, অনুস্বর থাকে, এরপরে যদি কোনো ন আসে সেটা কি হয়? মূর্ধন্য ন হয়। তো এখানে দেখেন মূর্ধন্য স এর পরে একটা স্বরধ্বনি আছে, এরপরে অবশ্যই মূর্ধন্য ন হবে। বুঝতে পেরেছেন? এরপরে অবশ্যই কি হবে? মূর্ধন্য ন হবে। বনে বাঘ আছে কোন কারকে কোন বিভক্তি? একটু দেখেন, বনে বাঘ আছে অর্থাৎ এখানে বোঝাচ্ছে বন, বনকে বুঝিয়েছে। বনে বাঘ আছে, এখানে প্রশ্নকর্তার অপশন অনুযায়ী বোঝা গেছে যে এখানে বনে বনে বাঘ আছে। বনে কোন কারকে কোন বিভক্তি হবে? একটু উত্তর করবেন, এখানে অনেকেই যুক্ত আছেন, আপনারা সবাই উত্তর করবেন এবং একটু শেয়ার দিবেন বেশি করে, যাতে করে এখানে অনেকেই আরো বেশি উপকৃত হতে পারে অবশ্যই। এবার দেখেন, তো বনে বাঘ আছে, এই বন এটা হলো মানে কোনো ক্রিয়া সংঘটিত হওয়ার যদি স্থান বুঝায়, ঠিক আছে, স্থান বুঝায় অথবা সময় বুঝায়, সেটা সাধারণত অধিকরণ হয়ে থাকে। তাহলে বনে বাঘ আছে, এখানে বনটা অবশ্যই অধিকরণ কারক হবে। এই বনের শব্দটার মূল শব্দ হচ্ছে বন, এর সাথে যুক্ত হয়েছে এ বিভক্তি। তো এ বিভক্তি হলে কি হয়? সপ্তমী বিভক্তি হয়, এটা তো আমরা সবাই জানি। এটা অবশ্যই অধিকরণে কি হবে? সপ্তমী হবে। আর যদি প্রশ্ন করতো যে এটা কোন ধরনের অধিকরণ, তাহলে এটা অবশ্যই তো ঐক্যদেশিক অধিকরণ। কারণ কি? যে বনে বাঘ আছে, বাঘ কিন্তু পুরো বন জুড়ে থাকে না, বনের নির্দিষ্ট কিছু জায়গায় থাকে, এটাকে বলে ঐক্যদেশিক অধিকরণ। এটা একটু মনে রাখবেন। বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কত? আমরা জানি 50টি যে বর্ণ আছে তার মধ্যে আছে পূর্ণ মাত্রা আছে কতগুলো? পূর্ণ মাত্রার বর্ণ আছে আমরা জানি 32টি। এরপর দেখেন অর্ধমাত্রা, অর্ধমাত্রা আছে কতটি? 8টি আছে। এবং মাত্রাহীন আছে 10টি, তাই না? এই যে পূর্ণ মাত্রা যে 32টি আছে, এই 32টার মধ্যে 6টা আছে স্বরবর্ণ এবং 26টা হলো ব্যঞ্জন বর্ণ। এবার দেখেন যে অর্ধমাত্রা যে 8টি আছে, এর মধ্যে একটা হলো স্বরবর্ণ রি, আর বাকি 7টি হচ্ছে কি? ব্যঞ্জন বর্ণ, যেমন খ, গ, ন, থ, ধ, প, তালব্য স, এগুলো হচ্ছে কি? অর্ধমাত্রা। আর মাত্রাহীন বর্ণ আছে টোটাল 10টি, তার মধ্যে 4টা হলো স্বরবর্ণ এ, ওই, ও, ও, এবং বাকি 6টি হলো ব্যঞ্জন বর্ণ, যেমন খণ্ডত, অনুস্বর, বিসর্গ, এই যে এগুলো আর কি। এরপর দেখেন, তাহলে এখানে দেখা যায় যে মাত্রাহীন বর্ণ কতটি আছে? 10টি আছে। ভাষার ক্ষুদ্রতম একক কি? খেয়াল করে দেখেন, ভাষার ক্ষুদ্রতম একক, ক্ষুদ্রতম একক বলতে যেটাকে আমরা উপাদান বলি, উপাদান মানে হচ্ছে ক্ষুদ্রতম অংশকে উপাদান বলা হয়। ভাষার ক্ষুদ্রতম একক, শুধু একক, উপাদান, মূল উপাদান, ক্ষুদ্রতম অংশ, ক্ষুদ্রতম বিষয়, এইগুলো বলতে বোঝায় কি? ধ্বনি বা বর্ণ। মনে রাখবেন, খেয়াল করে দেখেন, ধ্বনিও হবে বর্ণ হবে, সেক্ষেত্রে বাছাই করবো আমরা কাকে? ধ্বনিকে বাছাই করব। একই সাথে মনে রাখবেন, শব্দের ক্ষুদ্রতম এককও ধ্বনি বা বর্ণ, ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি বা বর্ণ, বাক্যেরও ক্ষুদ্রতম একক কি? ধ্বনি বা বর্ণ। তবে উপাদান উপকরণ যদি মানে ক্ষুদ্রতম একক, আর যদি উপকরণ বুঝায়, ঠিক আছে, উপকরণ যদি বুঝায় সেক্ষেত্রে শব্দের ক্ষুদ্রতম একক হবে ধ্বনি বর্ণ, বাক্যের হবে কি? শব্দ, এবং ভাষার হবে বাক্য। সূর্য এর প্রতিশব্দ নয় কোনটি? সূর্য এর প্রতিশব্দ কোনটি? সূর্য এর প্রতিশব্দ, খেয়াল করে দেখেন, আপনারা যারা প্রাইমারি বিভিন্ন ব্যাচে যুক্ত আছেন, আপনাদের ক্লাসগুলোতে কিন্তু বারবার বলা হয়েছে যে সমার্থক শব্দে এগুলো বাছাই করে পড়বেন। প্রত্যেকটা পরীক্ষায়, বিশেষ করে 11 থেকে 20তম গ্রেডেও কিন্তু বলা হয়, প্রত্যেকটা ক্লাসেই কিন্তু বারবার বলে দেই এগুলো পড়বেন। দেখেন, এইগুলো থেকে সমার্থক শব্দ সবসময় বেশি আসে, এই জন্য সামনে যারা পরীক্ষা দিবেন প্রাইমারির, একটু জোর দিয়ে পড়বেন, ঠিক আছে? খেয়াল করে দেখেন, সুধাংশু, শশাঙ্ক, বিধু, এগুলো সাধারণত কি? সুধাংশু, শশাঙ্ক, বিধু চন্দ্রের সমার্থক শব্দ। বাকি যেটা আছে আদিত্য, তাই না? আদিত্য, রবি, এগুলো হচ্ছে কি? সূর্যের সমার্থক শব্দ। ভাষা আন্দোলন ভিত্তিক নাটক কোনটি? আপনাদের বারবার বলা হয় ভাষা আন্দোলন ভিত্তিক এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক যে প্রথম যে সাহিত্যকর্ম ছিল, প্রথম নাটক, প্রথম গান, প্রথম উপন্যাস, তারপর হচ্ছে এই ধরনের যতগুলো বিভাজন আছে, যতগুলো বিভাগ আছে, সবগুলো থেকে মূলত আপনাদের প্রশ্ন আসে। তো ভাষা আন্দোলন ভিত্তিক সর্বপ্রথম যে নাটকটা, সেটা হয়েছিল কি? কবর, যেটা লিখেছিলেন কে? মুনির চৌধুরী লিখেছিলেন, তাই না? তিনি যখন জেলখানায় ছিলেন, রাজবন্দী ছিলেন, রাজবন্দী থাকা অবস্থায় তিনি এটা লিখেছেন, এবং এটা প্রথম প্রদর্শিত হয়েছিল বা এটা মঞ্চায়িত হয়েছিল রাজবন্দীদের দ্বারাই। এই তথ্যগুলো কিন্তু আপনাদের জানতে হবে। দেখেন, এরপর যদি প্রথম উপন্যাস ছিল কি? আরেক ফাল্গুন, সবাই তো আমরা জানি, তাই না? ভাষা আন্দোলন ভিত্তিক। শেষের কবিতার রচয়িতাকে? শেষের কবিতা, খেয়াল করে দেখেন, এই শেষের কবিতা, শেষের গল্প, হ্যাঁ, শেষের এই ধরনের যে বইগুলো আছে বা সাহিত্যকর্মগুলো আছে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ।
এগুলো বারবারই রিপিট হয়, এগুলো বারবারই শেষ কথা, এগুলো বারবারই রিপিট হয়। পড়বেন। শেষের কবিতা যে রচয়িতা আমরা জানি সবাই, তিনি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের যে জাতীয় বিশ্বকবি আছে রবীন্দ্রনাথ ঠাকুর, তারই লেখা একটি কি শেষের কবিতা, একটা উপন্যাস। অবশ্যই সেটা মনে রাখবেন, তাই না? অবশ্যই মনে রাখবেন। এরপর দেখেন বাংলা সনেটের প্রবর্তককে। বাংলা সনেটের প্রবর্তক, এটা খুবই সহজ। আমি বারবারই বলি, আপনাদের সবসময় লাইভে বলার চেষ্টা করি, বা অন্যান্য স্যারেরাও বলার চেষ্টা করি, কিছু নির্দিষ্ট কবি সাহিত্যিক থেকে সবসময় প্রশ্ন হয়। আজকে পরীক্ষাটা দেখেন, ওই কয়েকজন কবি সাহিত্যিক থেকে ঘুরে ফিরে প্রশ্ন হয়, এই জন্য খুবই জোর দিয়ে পড়বেন। বাংলা সনেটের প্রবর্তক তিনি হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত। তিনি মূলত পেত্রার্কীয় যে সনেট আছে এবং মানে শেক্সপিয়রের যে সনেট আছে, এই দুইটা সনেটের মিশ্রণে তিনি সনেট রচনা করেছেন। আরেকটা আছে মিল্টনের, ইতালীয় কবি যে মিল্টন ছিলেন, ওই ইতালীয় কবি মিল্টনের যে সনেট, ওইটার আবার বাংলা প্রবর্তক হচ্ছেন কে? প্রমথ চৌধুরী। আমরা সবাই জানি, যিনি হচ্ছেন বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক। সমাস ভাষাকে কি করে? সমাস ভাষাকে কি করে? আমরা জানি সমাস ভাষাকে কি করে। আমরা যদি বলি যে অগ্রে থাকে যে নায়ক, খেয়াল করে দেখেন, অগ্রে থাকে যে নায়ক, এখানে পদ আছে কতগুলো দেখেন তো দেখি। পদ আছে 1 2 3 4টা পদ। এই এতগুলো পদ বলতে আমাদের অনেক সময় লাগে। এটাকে যদি আমরা সংক্ষেপে বলি কি হয়? অগ্রনায়ক হয়। তাহলে ভাষা, এই যে সমাস কি করলো? একটা ভাষাকে, ভাষা মানে কি, একটা বাক্যকে কি করলো? সংক্ষেপে। এখন আমরা অগ্রনায়ক বলতে অগ্রে থাকে যে নায়ক, পুরো ভাবটা এখানে চলে আসছে। সংক্ষেপ করে সমাস ভাষাকে সংক্ষেপ করে। সমাস ভাষাকে কি করে? একাধিক পদকে এক পদে রূপান্তর করে। সমাস কি করে? মিলন ঘটায়। অনেকগুলো পদকে, মানে দুইটা পদকে একসাথে মিলন ঘটায়। যেমন এই যে অগ্র এবং নায়ক, এই দুইটার মিলন ঘটিয়েছে। সমাসের 3টা অর্থ আছে, তার মধ্যে সমাস ভাষাকে কি করে? অবশ্যই সংক্ষেপ করে। আমরি বাংলা ভাষা, এই যে এখানে আ আছে, তাই না? আমরি বাংলা ভাষা, এখানে আ দ্বারা কি বুঝিয়েছে? এই যে আ, এখানে যে আ যে আছে, একটা স্বরধ্বনি আছে, এই আ দ্বারা এখানে কি বুঝিয়েছে বলেন দেখি। 4টি অপশন আছে, আশা, আনুগত্য, আবেশ এবং আনন্দ। কোনটি হতে পারে? একটু উত্তর করবেন, তাই না? এরপর দেখেন, এরপর কিন্তু আরো অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সামনে। এই আজকে যে পরীক্ষা, এখান থেকে বেশ কিছু প্রশ্ন কিন্তু সামনের পরীক্ষাগুলোতে আসার সম্ভাবনা আছে। এরকম বেশ কিছু বলতে 15 থেকে 20টা প্রশ্ন কিন্তু আছে, তাই না? 15 থেকে 20টি প্রশ্ন আছে, মনে রাখবেন। তো এখানে আ দ্বারা মূলত আনন্দ বুঝিয়েছে। এবার দেখেন জাতিসংঘ পরিবেশ কর্মসূচি, ইউএনএফইপি, তাই না? ইউএনইপি যেটা আর কি আছে, এটার ইউএনইপি, ঠিক আছে, এনভায়রনমেন্ট প্রোগ্রাম, তাই না? ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম, এটার যে সদর দপ্তর, এটি কোথায়? সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, কানাডা নাকি কেনিয়া? কোথায় হতে পারে? হ্যাঁ, এটা কিন্তু একটু ডিফারেন্ট টাইপের, মানে জাতিসংঘের অন্তর্ভুক্ত যে অঙ্গ সংগঠন যেগুলো আছে, এগুলো কিন্তু অধিকাংশরই সদর দপ্তর হচ্ছে ইউরোপ কেন্দ্রিক। এটা একটু ডিফারেন্ট। এটা হচ্ছে, আমরা জানি যে কেনিয়ার রাজধানী নাইরোবি, এই নাইরোবিতে হচ্ছে কি জাতিসংঘ পরিবেশ কর্মসূচি, ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম, এটা কি অবস্থিত? কোথায় এটা? কেনিয়ার রাজধানী নাইরোবিতে অবস্থিত। মনে রাখবেন, কেনিয়ার রাজধানী নাইরোবিতে অবস্থিত। প্রথম বিশ্বযুদ্ধ কোন চুক্তির মাধ্যমে সমাপ্ত হয়? প্রথম বিশ্বযুদ্ধ, যার সূচনা হয়েছিল 1914 সাল এবং এটা সমাপ্তি হয়েছিল 1919 সাল। তো এই যে প্রথম বিশ্বযুদ্ধ যেটি হয়েছে, এটা সমাপ্তি হয়েছিল, আমরা সবাই এটা জানি, কমন একটা বিষয়, সেটা হলো ভার্সাই চুক্তির মাধ্যমে, তাই না? ভার্সাই নগরীতে সেই ঐতিহাসিক চুক্তির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্ত হয়েছিল। হ্যাঁ, এটা কমন একটা টপিক। এরপর দেখেন জিএসপি এর পূর্ণরূপ কি? জিএসপি এর পূর্ণরূপ, এটা অনেকবার পরীক্ষা আসছে। ক আছে জেনারেলাইজড সিস্টেম অফ প্রিফারেন্স, কোনটি হবে? জেনারেলাইজড সিস্টেম অফ প্রিফারেন্স, এটি হবে জিএসপির সমার্থক, মানে জিএসপির পূর্ণরূপ, নাকি অন্য কিছু হবে? একটু দেখি, নাকি কোনটি হবে? খেয়াল করে দেখেন, জিএসপি এর পূর্ণরূপ জেনারেলাইজ সিস্টেম অফ প্রিফারেন্স, নাকি গ্লোবাল সিস্টেম অফ, তাই না, পজিশনিং, নাকি গ্লোবাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ, নাকি গভর্নমেন্ট সাপোর্ট প্রোগ্রাম? কোনটি হবে? এটা আমরা সবাই জানি, জিএসপি মানে কি? জেনারেলাইজ সিস্টেম অফ প্রিফারেন্স। ক নাম্বার যেটি ছিল এই প্রশ্নের, যে ক নাম্বার যে অপশনটি ছিল, সেটি কি হবে? আমি যদি আবারও একটু দেখাই, জিএসপি যে শব্দটি আছে, একটা বিশেষ একটা পরিভাষা, যেটা সাধারণত কি পোশাক রপ্তানির সাথে জড়িত, বিশেষ করে আমাদের গার্মেন্টস সেক্টরের সাথে যেটা জড়িত আর কি। এই যে জেনারেলাইজ সিস্টেম অফ প্রিফারেন্স, এটা অবশ্যই দেখেন, এটা কিন্তু বিভিন্ন পরীক্ষা আসার মতো একটা প্রশ্ন এবং আসে সচরাচর, এই প্রশ্নগুলো কিন্তু আসে। হ্যাঁ, অনেকেই সঠিক উত্তর দিতে পারতেছেন। শামীম রেজা বলেছেন
হ্যাঁ, তাহমিনা আক্তার বলছেন ভার্সাই চুক্তি। হ্যাঁ, আপনারা অবশ্য অনেক পড়াশোনা করেন। এতে করে কি হলো, এই প্রশ্নগুলো আর বাড়তি দেখা লাগলো না। এই যে লাইভের মাধ্যমে আপনার প্রশ্নগুলো সুন্দর করে দেখে নিলেন। এবং আজকের প্রশ্নে কিন্তু বেশ কিছু জটিলতাও আছে। হ্যাঁ, বাংলাদেশের সাথে ভারতের, এটা একটু উত্তর করবেন। বাংলাদেশের সাথে ভারতের সীমান্তবর্তী জেলা কতটি? একটু উত্তর করেন দেখি। বাংলাদেশের সাথে ভারতের সীমান্তবর্তী জেলা কতটি? 29, 31, 32 নাকি 30? কতটি জেলা? এটা একটু উত্তরটা দেখতে চাই যারা এখানে যুক্ত আছেন। বাংলাদেশের সাথে ভারতের সীমান্তবর্তী জেলা মোট কতটি? একটু উত্তর করবেন। 24 নম্বর যে প্রশ্নটি আছে, দেখা যাক। 32টি শামীম রেজা বলেছেন। এই তো, মানে পরীক্ষার প্রশ্নগুলো দেখেন, আজকের পরীক্ষার প্রশ্নটা দেখেন। অনেকে ভাবতে পারেন এখানে টাইপিং মিস্টেক হলো কিনা, অন্য কিছু হলো কিনা। ভালো করে দেখেন, এখানে কিন্তু বলে নাই যে ভারতের সাথে বাংলাদেশ। যদি বলতো যে ভারতের সাথে বাংলাদেশের, খেয়াল করে দেখেন, ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কতটি? প্রশ্নটা কিন্তু একটু ঘুরিয়ে দিয়েছে। কি বলেছে? যে বাংলাদেশের সাথে ভারতের সীমান্তবর্তী জেলা। এখানে কিন্তু ভারতের জেলাগুলো বলেছে, এখানে কিন্তু বলে নাই যে বাংলাদেশের জেলা। আমরা জানি যে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা টোটাল 32টি, তার মধ্যে 30টা হচ্ছে কার সাথে? ভারতের সাথে, আর 3টা হলো মায়ানমারের সাথে। এর মধ্যে একটা জেলা ভারত মায়ানমার দুইটার সাথে ভাগ করে নিয়েছে, এর 32টি জেলা। কিন্তু আমরা জানি যে ভারতের 5টি অঙ্গরাজ্যের সাথে বাংলাদেশে কি আছে? সীমানা আছে। কিন্তু একই সাথে ভারতেরও 30টা জেলার সাথে বাংলাদেশে কি আছে? সীমান্তবর্তী অঞ্চল আছে। উত্তর হবে কতটি? এটাও 30টি হবে। ঠিক আছে, প্রশ্ন একটু এদিক সেদিক হলেও উত্তর কিন্তু 30টি হবে। নিচের কোন দেশের সমুদ্র, 30টি, এখানে 30টি হবে না, এখানে 32টি হবে। এখানে টোটাল উত্তর হবে কতটি? 32টি। একটু মিস্টেক হয়ে গেছে, এটা 32টি হবে, মনে রাখবেন। মানে বাংলাদেশের সাথে ভারতের সীমান্তবর্তী জেলা, আমরা বলতেছে ভারত, বাংলাদেশের সীমান্তবর্তী না। বাংলাদেশে বললে হয়তো 30টা, কিন্তু বলেছে ভারতের। ভারতের হচ্ছে 32টা জেলা এবং 5টা অঙ্গরাজ্য, মনে রাখবেন। ভারতের টোটাল 5টি রাজ্য এবং 32টা জেলার সাথে বাংলাদেশে কি আছে? সীমানা আছে। প্রশ্নটা বুঝে তারপর উত্তর দিবেন, ঠিক আছে? নিচের কোন দেশের সমুদ্র বন্দর নেই? এখানে যে 4টি দেশ আছে, আফগানিস্তান, আলজেরিয়া, মিশর এবং লেবানন। আমরা জানি মিশরেও, এটা অবশ্যই মিশর তো বুঝেনি। মিশর এটা অবশ্যই যে লোহিত সাগর, ওদিকে আফ্রিকা মহাদেশে অবস্থিত। এবার লেবানন, এখানেও আছে সমুদ্র বন্দর আছে। আলজেরিয়াতেও সমুদ্র বন্দর আছে। সমুদ্র বন্দর নাই হচ্ছে আফগানিস্তান, কারণ আফগানিস্তান হচ্ছে স্থল বেষ্টিত রাষ্ট্র, এটা আমরা সবাই জানি। ঠিক আছে, আফগানিস্তান হচ্ছে কি? স্থল বেষ্টিত রাষ্ট্র। এবার দেখেন, ডাচ ক্যাপিটাল গ্রন্থের লেখককে? ডাচ ক্যাপিটাল, এটা সচরাচর আসে এবং বিসিএসও এসেছিল, বিসিএসও দুই একবার এসেছিল। এটা হচ্ছে ডাচ ক্যাপিটাল। এই ডাচ ক্যাপিটাল, এটার গ্রন্থের রচয়িতাকে? এটা অবশ্যই একজন অর্থনীতিবিদ লিখেছেন। তিনি হচ্ছে, আমি শুধু উত্তরটা বলে দিচ্ছি, তিনি লিখেছেন কি? কার্ল মার্কস। অবশ্যই মনে রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ। জুলাই অভ্যুত্থানে প্রথম শহীদ কে ছিলেন? বলেন দেখি। আবু সাইদ, মীর মাহফুজুর রহমান মুগ্ধ, তাহির জামান প্রিয় এবং রুহান। সামনে যত পরীক্ষা আসবে জুলাই অভ্যুত্থান থেকে এখানে কি আসবে? প্রশ্ন থাকবেই। এই জন্য জুলাই অভ্যুত্থানটা খুব ভালো করে পড়বেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে খুব ভালো করে জানার চেষ্টা করবেন। দেখা যাক, জুলাই গণ অভ্যুত্থানে প্রথম যে শহীদ হয়েছিল 16 জুলাই, তার নাম হলো কি? সে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, তার নাম হচ্ছে কে? আবু সাইদ। সে কে ছিল? আবু সাইদ। আমরা জানি তিনি ছিলেন কে? মানে সে ছিল আবু সাইদ, সে প্রথম শহীদ হয়েছিল। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? আমরা জানি যে 1974 সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভ করে, কিন্তু কততম? এটা কমন প্রশ্ন, এটা সবাই জানে, এটা বারবারই পরীক্ষা আসে, আপনাদেরও আসতে হবে। ঠিক আছে, আপনাদেরও কি হবে? আসতে পারে। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? অবশ্যই আমরা জানি 136তম সদস্য। বাংলাদেশ 1974 সালে জাতিসংঘের সদস্য পদ লাভ করেছিল। এরপর দেখা যাক, এই প্রশ্নটা একটু উত্তর করবেন। সুন্দরবনের প্রবেশদ্বার কোন জেলাকে বলা হয়? দেখেন, এই প্রশ্নের উত্তর কিন্তু অনেকেই অনেকভাবে করেছে। সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয় কোন জেলাকে? সুন্দরবন। আমরা যদি খেয়াল করি, এটা ধরেন যে এটা হলো বাংলাদেশের মানচিত্র, এদিকে আমরা জানি যে এই মানচিত্রে এখানে হলো পটুয়াখালী। খেয়াল করে দেখেন, এখানে হলো কোন জেলা? আমি যদি একটু ভালো করে দেখাই, এখানে হচ্ছে আমাদের পটুয়াখালী জেলা। পটুয়াখালীর পাশে হচ্ছে আমাদের বরগুনা জেলা। কি জেলা? বরগুনা জেলা। বরগুনা জেলার পাশে হচ্ছে কি? বাগেরহাট জেলা, তাই না? বাগেরহাটের পাশে হলো কে? খুলনা জেলা। খুলনার পাশে হলো সাতক্ষীরা জেলা, সাতক্ষীরা। এই যে সাতক্ষীরার পাশে হচ্ছে কি? আমাদের ভারত। এখন দেখেন, সুন্দরবন প্রবেশ করছে কোন দিক দিয়ে? ঠিক আছে, খেয়াল করে দেখেন, এখানে কিন্তু অনেকে উত্তর করতেছেন বাগেরহাট, কিন্তু এটা নিয়ে প্রশ্ন আছে। ঠিক আছে, এটা নিয়ে আমি খুব ভালো করে দেখলাম যে আসলে প্রশ্নটা কিভাবে করেছে। সুন্দরবন বাংলাদেশ ভারত দুই দেশের মধ্যে অবস্থিত।
যদি ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে তাহলে সাতক্ষীরা দিয়ে প্রবেশ করেছে, সাতক্ষীরা হতে পারে। আবার যদি আমরা বলি যে সুন্দরবন বাংলাদেশের অভ্যন্তর থেকে যদি চিন্তা করি তাহলে বাংলাদেশের পটুয়াখালী জেলা থেকে কি করছে, প্রবেশ করেছে। কোন জেলা থেকে? পটুয়াখালী জেলা থেকে। একটু ভালো করে মনে রাখবেন, যাদের কাছে মানচিত্র আছে একটু মানচিত্রটা খুলে বসেন, মানচিত্র খুলে বসেন, যে ভারত থেকে যদি সুন্দরবন ঢুকে এই অনুযায়ী যদি প্রশ্ন হয় তাহলে সাতক্ষীরা হবে। আর যদি আমরা বাংলাদেশের অভ্যন্তরে দেখি তাহলে অবশ্যই বাংলাদেশের অভ্যন্তর থেকে চিন্তা করলে পটুয়াখালী হবে। তো এখানে কিন্তু পটুয়াখালী নাই, এখানে কি পিরোজপুর আছে, খুলনা দিয়ে তো প্রবেশ করেনি, হয় সাতক্ষীরা হবে নাহলে পটুয়াখালী হবে। যদি আমরা ওই দুই সেন্সে চিন্তা করি তাহলে খুলনা তো হবেই না, বাগেরহাটও হবে না, তাহলে উত্তর কি হবে? অবশ্যই সাতক্ষীরা হবে। খেয়াল রাখবেন, অবশ্যই কি হবে? সাতক্ষীরা হবে। এই জন্য এই তথ্যগুলো অবশ্যই মানচিত্র নিয়ে আপনাকে পড়তে হবে, ঠিক আছে? অবশ্যই মানচিত্র নিয়ে আপনাকে পড়তে হবে। নিচের কোনটি স্থপতি লুই আইকান? আমরা জানি যে বাংলাদেশের যে জাতীয় সংসদ আছে, যেটি 1969 সালে যেটার ভিত্তি স্থাপন করা হয়েছিল, এই যে বাংলাদেশের যে জাতীয় সংসদ, এই জাতীয় সংসদের যিনি স্থপতি ছিলেন, ডিজাইনার ছিলেন, তার নাম হচ্ছে লুই আই খান। এটা সবাই আমরা পারি। এবার কিন্তু প্রশ্নটা একটু অন্যভাবে আসছে, প্রত্যেকবার আসে জাতীয় সংসদের স্থপতিকে, এবার আসছে লুই আই খানকে। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এটা কোথায় অবস্থিত বলেন দেখি? আইসিসি, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এটা কোথায় অবস্থিত? ভারতে, শ্রীলঙ্কা, পাকিস্তান, নাকি আরেকটি দেশ আছে? ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান। আইসিসির সদর দপ্তর কোথায় বলেন দেখি? ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, আরেকটা হলো আমরা জানি সংযুক্ত আরব আমিরাত। কোনটি উত্তর হবে? তো এই যে আইসিসি যে সদর দপ্তর আছে এটা আমরা সবাই জানি, আইসিসির সদর দপ্তর হচ্ছে কে, কোথায় বলেন দেখি? সেটা হলো সংযুক্ত আরব আমিরাতে, অথবা ইউএই, ইউনাইটেড আরব এমিরেটস, অথবা ইউএইও থাকতে পারে। এই জন্য ভালো করে আপনারা পড়ার চেষ্টা করবেন। একটা মজার বিষয় দেখেন, বিগত প্রায় 16-17 বছরে চাকরির পরীক্ষায় কখনো ধর্ম সংক্রান্ত কোনো প্রশ্ন আসেনি। যে কোনো ধর্ম সংক্রান্ত প্রশ্ন, সেটা হোক ইসলাম ধর্ম, হোক হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম বা ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, কোনো ধর্ম নিয়ে কিন্তু প্রশ্ন আসেনি। দেখেন এখন কিন্তু ধর্ম সংক্রান্ত প্রশ্ন কিন্তু আসা শুরু করছে। অবশ্যই আপনাকে, বিশেষ করে ইসলাম ধর্ম, যে ধর্মে বিশ্বাসী, অবশ্যই এটা আপনাকে পড়তে হবে। হুদায়বিয়ার সন্ধি কবে স্বাক্ষরিত হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 622 খ্রিস্টাব্দে কি করেছিলেন? হিজরত করেছিলেন। এই জন্য 622কে প্রথম হিজরি বলা হয়। আমরা জানি যে হুদায়বিয়া সন্ধিটা হয়েছিল মক্কার কুরাইশদের সাথে 8ম হিজরিতে। কত হিজরিতে? 8ম হিজরিতে, নাকি 6ষ্ঠ হিজরিতে? 6ষ্ঠ হিজরিতে হয়েছিল। 8ম হিজরিতে তো তিনি কি করেন? মক্কা বিজয় করেন, তাই না? মক্কা বিজয় করেছিলেন 8ম হিজরিতে, 630 খ্রিস্টাব্দে। 6ষ্ঠ হিজরিতে কি হয়েছিল? হুদায়বিয়ার সন্ধি হয়েছিল। 6ষ্ঠ হিজরি মানে 622-এর সাথে 6 যোগ করলে 628 খ্রিস্টাব্দ। 628 খ্রিস্টাব্দে কি হয়? হুদায়বিয়ার সন্ধি হয়। 624, একটু মনে রাখবেন, 624-এ বদর যুদ্ধ হয়, 25-এ উহুদ যুদ্ধ হয়েছিল, 27-এ গিয়ে খন্দকের যুদ্ধ বা আহজাবের যুদ্ধ হয়েছিল, 28-এ গিয়ে কি হয়েছে? হুদায়বিয়ার সন্ধি হয়েছে। 30-এ তিনি মক্কা বিজয় করেছেন এবং 32-এ 632-এ কি করেছেন? তাহলে এই তথ্যগুলো পড়বেন। 32-এ তিনি কি করেছেন? বিদায় হজ পালন করেছেন। নিচের কোনটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার? নিচের কোনটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার? এখানে দেখেন ফটোশপ অবশ্য নেই, এটা হচ্ছে কি একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আমরা যদি সফটওয়্যার অনেকগুলো আছে, একটা হচ্ছে প্রোগ্রামিং সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ইউটিলিটি সফটওয়্যার। তো বিশেষ করে দেখা যায় যে সফটওয়্যার, এই যে অ্যান্টিভাইরাস, এই সফটওয়্যারগুলোকে বলা হয় মূলত ইউটিলিটি সফটওয়্যার। তো এই ফটোশপ এটাও একটা ইউটিলিটি। ফ্ল্যাশ এটা তো হবেই না, এটা একটা বিশেষ একটা প্রোগ্রাম যার মাধ্যমে কি করা, সবকিছু মুছে দেওয়া হয়। জিমেল এটা তো একটা অ্যাড্রেস, এটাও হবে না। তাহলে নর্টন যেটা আছে, এই নর্টনটা হচ্ছে কি একটা অ্যান্টিভাইরাস সফটওয়্যার। এরপর দেখেন বাংলাদেশে প্রথম ভ্যাট চালু হয় কবে? এই যে ভ্যাট, তাই না, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। অবশ্যই ভ্যাটটা মনে রাখবেন, ভিতে ভ্যালু, এতে অ্যাডেড, টিতে হলো ট্যাক্স, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, মূল্য সংযোজন কর, বাংলায় বলা হয় মূল্য সংযোজন কর। এটি চালু করেছিল তৎকালীন যে অর্থমন্ত্রী ছিল, আমরা সবাই তার নাম জানি, হ্যাঁ সবাই অবশ্য তার নামটা আমরা জানি। 1 জুলাই 1991 এম সাইফুর রহমান, হ্যাঁ তিনি কিন্তু এটার জনক বলা চলে। তিনি 1 জুলাই 1991 সালে কি করেছিলেন? বাংলাদেশে প্রথম ভ্যাট চালু করেছিলেন এবং এটা আইনের মাধ্যমে চালু হয়েছে। মৌলিক রং কি কি বলেন তো দেখি? এখানে মৌলিক রং কি কি বলেন? মৌলিক রং কি কি? একটু উত্তর করবেন। এখানে কি সঠিক উত্তর আছে? দেখা যাক, একটু উত্তর করার চেষ্টা করেন। মৌলিক রং কি কি? 35 নম্বর। 4টি অপশন আছে, লাল, হলুদ, নীল, লাল, হলুদ, সবুজ, কমলা, হলুদ, সবুজ এবং লাল, হলুদ, কমলা। কোনটি হতে পারে? প্রাইমারি প্রধান শিক্ষকের পরীক্ষা কবে হতে পারে? যে কোনো মুহূর্তেই হতে পারে, যে কোনো মুহূর্তেই হতে পারে। এই জন্য সবসময় প্রস্তুত থাকবেন। হ্যাঁ, ডিসেম্বরে হওয়ার সম্ভাবনাটা খুবই কম, তবে জানুয়ারিতে হতে পারে, জানুয়ারিতে হওয়ার সম্ভাবনা আছে, এটা আপনারা বুঝবেন।
মানে এটা বোঝা যায়, যে জানুয়ারিতে মানে নির্বাচনের আগে হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি, তাই না? রেড, গ্রিন এবং কি ব্লু, রেড লাল, সবুজ এবং কি নীল, আমরা সবাই জানি এখানে কিন্তু সঠিক উত্তর নাই, এই জন্য আমি প্রশ্ন করেছিলাম, এখানে সঠিক উত্তর কিন্তু নাই। আমরা জানি যে লাল, আর একটা হলো সবুজ, আর একটা নীল, নীল বা যেটাকে বলা হয় আসমানি বলা হয়, তাই না? নীল বা আসমানি বলা হয়, এটা হচ্ছে মৌলিক রং। এখানে কিন্তু সঠিক উত্তর নাই, মনে রাখবেন এখানে সঠিক উত্তর নাই। এবার দেখেন অর্থনীতিতে জনসংখ্যা তত্ত্বটির প্রবর্তক কে? অর্থনীতিতে জনসংখ্যা যে একটা তত্ত্ব আছে এটার প্রবক্তা কে ছিলেন? উত্তর করবেন এটি কে বলেছেন। যিনি বলেছেন তিনি হচ্ছেন কি রবার্ট ম্যালথাস, তাই না? আমরা সব জানি জনসংখ্যা তত্ত্বের প্রবক্তা কি রবার্ট ম্যালথাস। এবার দেখেন অর্থনীতির জনক হচ্ছে অ্যাডাম স্মিথ, আর হচ্ছে অর্থনীতিতে নোবেল পাওয়া প্রথম এশীয় কে? অমর্ত্য সেন। সেকেন্ড ধাপের এক্সাম হচ্ছে 2 জানুয়ারি, প্রথম এবং দ্বিতীয় ধাপ একই দিনে অনুষ্ঠিত হবে, এটা তো ঘোষণা হয়ে গেছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই, এআই এর ধারণাটি জনককে? এআই লিড ফরেস্ট, জন ম্যাকার্থি, নাকি জেপি ইকার্ট, নাকি চার্লস ব্যাবেজ? আমরা জানি যে এআই এর ধারণা হচ্ছে কি জন ম্যাকার্থি। তবে মজার বিষয় হচ্ছে যে এআই আমাদের আধুনিক যুগের একটা হলেও এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা আছে এআই, এটার ধারণা কিন্তু সেই মিশরীয় সভ্যতায় কিন্তু হয়েছিল, যেটা হলো মেসোপটেমীয় সভ্যতা। ওই সভ্যতাতেই কিন্তু এআই ধারণাটা ছিল এবং এটার প্রয়োগও ছিল। হয়তোবা এটা যুগের কালের বিবর্তনে এই সভ্যতাগুলো হারিয়ে গেছে, মাটি চাপা পড়ে গেছে, সাথে একসাথে হয়েছে। হ্যাঁ, প্রাইমারি এক্সাম হচ্ছে 2 তারিখ, প্রথম এবং দ্বিতীয় ধাপ, মানে বাংলাদেশে 8টা বিভাগেরই। বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ কোনটি? একটু কমেন্টস করেন দেখি। ভারত, শ্রীলঙ্কা, রাশিয়া, ভুটান। তো শ্রীলঙ্কা রাশিয়া তো হবে না, এরা অনেক পরে দিয়েছে। ভারত নাকি ভুটান, এই দুটা নিয়ে আপনাদের যথেষ্ট কি আছে, কনফিউজড হয়ে যান, ভারত নাকি ভুটান। অবশ্যই আমরা জানি বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী হচ্ছে অবশ্যই ভুটান, মনে রাখবেন, ভারত না কিন্তু। ভারতের আগে ভুটান কি করেছে? বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে। আচ্ছা, পরীক্ষাগুলো নিজ জেলায় হ্যাঁ অবশ্যই নিজ জেলায় হওয়ার সম্ভাবনাটাই অনেক বেশি, এটা মনে রাখবেন। নিজ জেলায় না হলেও বিভাগীয় শহর তো অবশ্যই হবে, তবে ঢাকা কেন্দ্রিক হবে না, অবশ্যই নিজ জেলা না হলে নিজ বিভাগ, তবে নিজ জেলায় হওয়ার সম্ভাবনা 99%। মুক্তিযুদ্ধের সময় নৌ কমান্ডো দ্বারা গঠিত ছিল কোন সেক্টর? দেখেন 8, 11, 10, 15। আমরা জানি যে মুক্তিযুদ্ধের সময় যে 11টি সেক্টর ছিল তার মধ্যে একটা সেক্টরে নিয়মিত কোনো কমান্ডার ছিল না, বাকি 10টা সেক্টরে কমান্ডার ছিল। কোন সেক্টরে ছিল না সেটা আমরা জানি, নৌ সেক্টর যেটা ছিল, অর্থাৎ 10 নম্বর সেক্টর। এই 10 নম্বর সেক্টরে কোনো কমান্ডার ছিল না। শালবন বিহার কোথায় অবস্থিত? দেখেন শালবন বিহার কোথায় অবস্থিত? শালবন বিহারটা একটু উত্তর করেন। গাজীপুর, রাজবাড়ী, মধুপুর, নাকি কুমিল্লার ময়নামতি? এটা আমরা সবাই জানি, কুমিল্লার ময়নামতিতে হচ্ছে কি শালবন বিহার, এটা আমরা সবাই জানি আর কি, তাই না? এটা আমরা সবাই জানি, কুমিল্লার ময়নামতি। এবার দেখেন বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে ছিল? এটা সবারই জানার কথা, এখানে ভুল হওয়ার কথা না। তো অবশ্যই শেয়ার দিবেন, কারণ হচ্ছে যে এতে করে সবাই উপকৃত হতে পারলো আপনার মাধ্যমে। আপনার টাইমলাইনে যদি থাকে আপনি নিজেও উপকৃত হলেন, সাথে অন্যরাও উপকৃত হতে পারলো, তাই না? তো আমরা জানি যে বাংলাদেশের জাতীয় পতাকার যে ডিজাইনার তিনি কে ছিলেন? কামরুল হাসান, তাকে তো আমরা সবাই চিনি, তিনি হলেন কামরুল হাসান। আর জয়নুল আবেদিন তো আমরা জানি বাংলাদেশের একজন কি শ্রেষ্ঠ একজন আর্টিস্ট ছিল, চিত্রশিল্পী ছিল। কান্তজিউ মন্দির কোন জেলায় অবস্থিত? কান্তজিউ মন্দির, এটা পারার কথা। এটা কি কুমিল্লা, রাঙামাটি, জয়পুরহাট, নাকি দিনাজপুর? কান্তজিউ মন্দিরটা হচ্ছে কোথায়? হ্যাঁ, এটা হচ্ছে রংপুর বিভাগের যে 8টি জেলা আছে, লাল, নীল, কুড়ি, রঙের গাই, পঞ্চঠাকুর, দিনাজপুরে যাই, তাই না? রংপুর বিভাগের যে 8টা জেলা মনে রাখবেন কিভাবে? লাল, নীল, কুড়ি, রঙের গাই, পঞ্চঠাকুর, দিনাজপুরে যাই, ব্যাস। তো এই দিনাজপুর হচ্ছে কি কান্তজিউ মন্দির। এরপর দেখি পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস কোনটি? খেয়াল করে দেখেন, যেহেতু এটা ডিসেম্বর মাস, ডিসেম্বর মাসে আমাদের স্বাধীনতা দিবস আছে, সরি আমাদের বিজয় দিবস আছে। 16 ডিসেম্বর হচ্ছে আমাদের মহান বিজয় দিবস, এরপর 14 ডিসেম্বর হচ্ছে বুদ্ধিজীবী দিবস। এই ডিসেম্বর মাসে বেশ কিছু ভালো ভালো দিবস আছে, আবার বিশ্ব এইডস দিবস আছে, হ্যাঁ, আবার সামনে বড়দিন আছে, ক্রিসমাস ডে। তো এই ডিসেম্বর মাসে যে দিবসগুলো এগুলো অবশ্যই আপনাদের পড়তে হবে, বিশেষ করে এই যে জানুয়ারিতে যে পরীক্ষাগুলো হবে, ডিসেম্বর এবং জানুয়ারিতে, এই 2 মাসের পরীক্ষাগুলোতে ডিসেম্বর থেকে যে কোনো একটা দিবস আসবেই, এই জন্য বেশি করে পড়বেন। আমরা জানি সেটা হচ্ছে 14 ডিসেম্বর। গম্ভীরা কোন অঞ্চলের সঙ্গীত? গম্ভীরা হচ্ছে যেখানে একজন নানা চরিত্রে থাকে এবং একজন নাতি থাকে। হ্যাঁ, এটা আগে আমাদের বাংলাদেশ টেলিভিশনে নিয়মিত এই অনুষ্ঠানটি হইতো, প্রতি সপ্তাহে এটা নিয়মতান্ত্রিকভাবে হইতো, এখন হয় কিনা জানি না। এটা হচ্ছে আমাদের বাংলাদেশ মূলত রাজশাহী অঞ্চল, রাজশাহী
মানে রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জ, মূলত এটা গানটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, যেহেতু চাঁপাইনবাবগঞ্জ নাই এখানে রাজশাহী হবে। সঠিক উত্তর কি হবে? রাজশাহী হবে। এরপর যদি আমরা দেখি কোথায় সাঁতার কাটা সহজ, এটা বিসিএস আসছিল কিন্তু বিগত বছরে। কোথায় সাঁতার কাটা সহজ? পুকুর, বিলে, নদীতে নাকি সাগরে? আমরা জানি যে সাগরে সাঁতার কাটাটা সহজ। কেন? কারণ সাগরে হচ্ছে কি পানির ঘনত্বটা বেশি, লবণাক্ততার পরিমাণটা বেশি থাকে, এই জন্য সাগরে সাঁতার কাটা একটু কি বেশি সহজ। আচ্ছা, হ্যাঁ, এই যে উম্মে রাবিয়া ইসলাম বলেছেন লাল নীল কুড়ি রঙের গাই পঞ্চঠাকুর দিনাজপুরে যাই। হ্যাঁ, এভাবে মনে রাখবেন সুন্দর সুন্দর ছন্দের মাধ্যমে, এটা তো একদম ইজিলি মনে রাখা যায়। হ্যাঁ, তারপর হচ্ছে কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? জীবাশ্ম জ্বালানি মানে কি বোঝায়? যে আমাদের ভূপৃষ্ঠের উপরে যে সমস্ত গাছপালা, পশু পাখি, প্রাণী, এদের যে পচে গলে এদের শরীরের যে পদার্থগুলো আছে, কারণ একটা মানুষের শরীরে সকল ধরনের পদার্থ আছে, তাই না? আমরা জানি যে পেন্সিল যে তৈরি করে যে উপাদানটা দিয়ে, এটাও কিন্তু সেখানে আছে। আমাদের শরীরে বিদ্যুৎ আছে যেটা দিয়ে প্রায় 8 থেকে 10 মিনিট জ্বালানো যাবে, তাই না? আমাদের প্রায় 25 মিনিট জ্বালানো, 25 ওয়াটের বাল্ব 20 মিনিট জ্বালানো যাবে। একটা মানুষের শরীরে সমস্ত উপাদান আছে, এই উপাদানগুলো পচে গেলে কি হয়ে যায়? আস্তে আস্তে জীবাশ্ম তৈরি হয়, এখান থেকে জ্বালানি তৈরি হয়। তো পেট্রোলিয়াম এটাও জীবাশ্ম জ্বালানি, প্রাকৃতিক গ্যাস এটাও জীবাশ্ম জ্বালানি, এটা ভূপৃষ্ঠের মধ্যে থেকে হয়। কয়লা এটাও জীবাশ্ম জ্বালানি, শুধু বায়োগ্যাসটা নয়, এটা হচ্ছে জীবাশ্ম জ্বালানি নয়, এগুলো হচ্ছে সাধারণত নবায়নযোগ্য জ্বালানি বলা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে? আমরা জানি, দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে? 1918 সালে নাথান কমিশন গঠিত হয়েছিল স্যার সলিমুল্লাহ মুসলিম হকের নেতৃত্বে, এবং তিনি 652 একর জমি দান করেছিলেন বিশেষ করে মুসলিম শিক্ষার জন্য। 1918 সালে নাথান কমিশন গঠিত হয় এবং এই কমিশন দীর্ঘ 4 বছর কাজ করার পর, প্রায় 4 বছর কাজ করার পর 1921 সালের 1 জুলাই কি করে? ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে, যেটাকে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়। দক্ষিণ আমেরিকায় অবস্থিত নয় কোনটি? দক্ষিণ আমেরিকা মহাদেশ, বুঝেন তো, ওই যে আর্জেন্টিনা, ব্রাজিল, তাই না? তারপর প্যারাগুয়ে, উরুগুয়ে, কোস্টারিকা, চিলি, বলিভিয়া, ইকুয়েডর, এই দেশগুলো হচ্ছে মূলত দক্ষিণ আমেরিকার দেশ, দক্ষিণ আমেরিকা। তো দক্ষিণ আমেরিকার দেশ হলো চিলি, এটা দক্ষিণ আমেরিকায়। প্যারাগুয়ে দক্ষিণ আমেরিকার। সুরিনাম, এটাও সুরিনাম, তাই না? এগুলো দক্ষিণ আমেরিকার দেশ হলেও এখানে একটি দেশ কিন্তু দক্ষিণ আমেরিকা নয়, এটা হচ্ছে ইউরোপের দেশ, সেটা হচ্ছে আলবেনিয়া। আলবেনিয়া হচ্ছে কি দক্ষিণ আমেরিকার দেশ, মনে রাখবেন। বাংলাদেশের চীনামাটির সন্ধান কোথায় পাওয়া গেছে? চীনামাটির সন্ধান, এটা কতবার যে পরীক্ষায় এসেছে তার কোনো ইয়ত্তা নাই, এই জন্য এই তথ্যগুলো আপনারা বারবারই পড়বেন। দেখেন, বাংলাদেশে চীনামাটির সন্ধান পাওয়া গেছে কোথায়? বিজয়পুরে। আমরা জানি বিজয়পুরে বাংলাদেশের চীনামাটির সন্ধান, মানে বাংলাদেশের বিজয়পুরে চীনামাটির সন্ধান পাওয়া গিয়েছে। হ্যাঁ, এই তথ্যগুলো পড়বেন। এবার দেখা যাক উত্তরা গণভবন কোথায় অবস্থিত। দেখেন, উত্তরা গণভবন, অনেকদিন পরে এই প্রশ্নটি পাওয়া গেল। উত্তরা গণভবন কোথায় অবস্থিত? একটু উত্তর করবেন। উত্তরা গণভবন কোথায় অবস্থিত? বগুড়া, রাজশাহী, নওগাঁ, নাটোর। এটা হচ্ছে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলা হয় কাকে? বগুড়া জেলাকে বলা হয়। পাশাপাশি বাংলাদেশের দ্বিতীয় রাজধানীও বলা হয়, বিশেষ করে আবাসনের জন্য, মানে বিল্ডিং এর কারণে। আর আমরা জানি অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশের দ্বিতীয় রাজধানী তো হচ্ছে আমাদের চট্টগ্রাম। তো এই যে নাটোর জেলায় হচ্ছে কি উত্তরা গণভবন অবস্থিত। শাহনামা কোন ভাষায় রচিত? দেখেন, শাহনামা, এই যে শাহনামা, এই শাহনামাটা ছিল একটা কি মহাকাব্য ছিল, হ্যাঁ মহাকাব্য, এবং এখানে 60,000 শ্লোক ছিল, বা 60,000 শ্লোক ছিল, এখানে 60,000 শ্লোক ছিল, যেটা পারস্যের কবি, ফার্সি ভাষার কবি হচ্ছে মহাকবিকে ফেরদৌসি, তিনি এটা কি করেন? এটা রচনা করেছিলেন। মহাকবি ফেরদৌসি প্রায় 60,000 শ্লোক বিশিষ্ট একটি মহাকাব্য রচনা করেন, সেটা নাম হলো কি শাহনামা। তাহলে অবশ্যই এটা কি কোন ভাষার হবে? ফার্সি ভাষায় হবে। মহাকাব্য বলতে বোঝায় কমপক্ষে 1000 লাইনের, নির্দিষ্ট একটা বিষয়ে কমপক্ষে 1000 লাইনের প্রশ্নকে কি বলা হয়? 1000 লাইনের কবিতাকে বলা হয় মহাকাব্য। আচ্ছা, এখানে বলেছেন স্যার একটা কোশ্চেন, আচ্ছা একটু উপরে চলে গেছে কমেন্টসে, আবার যদি সম্ভব হয় একটু করবেন। আচ্ছা, কারো প্রশ্ন থাকলে অবশ্যই পড়ার মাঝে মাঝে প্রশ্ন করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এবার দেখেন, ফেয়ার ফ্যাক্স কি? খেয়াল করে দেখেন, ফেয়ার ফ্যাক্স কি? ফেয়ার ফ্যাক্সটা কি বলেন দেখি। অনেকেই এখানে কিন্তু একটু ভুল করবেন, মানে অনেকেই একটু কনফিউজ হয়ে যাবেন, এটা ভাবে যে সংবাদ সংস্থা না। ফেয়ার ফ্যাক্স হচ্ছে আমেরিকার একটা কি গোয়েন্দা সংস্থা, মনে রাখবেন। আমেরিকার একটা কি গোয়েন্দা সংস্থা ফেয়ার ফ্যাক্স। এই যে ফ্যাক্স যেহেতু আছে, তো অনেকেই ভাবতে পারে ফেয়ার ফ্যাক্স মানে সংবাদ সংস্থা, কিন্তু এটা আসলে সংবাদ সংস্থা না, এটা হচ্ছে কি একটা আমেরিকার গোয়েন্দা সংস্থা, ফেয়ার ফ্যাক্স। এরপর দেখেন, তাহলে আমাদের সাধারণ জ্ঞান শেষ। এরপর খুবই ইম্পর্ট্যান্ট যে দুইটা টপিক, সেটা হচ্ছে ইংলিশ এবং ম্যাথমেটিক্স।
এই দুটো নিয়ে আমরা আলোচনা করব। এবং আজকে কিন্তু বেশ কিছু ম্যাথ আছে যে ম্যাথগুলো আপনাদের সামনের পরীক্ষাগুলোতে আসার মতো, এবং আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ, বিশেষ করে জেন্ডার কেন্দ্রিক বা আপনার নাম্বার কেন্দ্রিক বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, যে প্রশ্নগুলো সামনের পরীক্ষাগুলোতে আসতে পারে, বিশেষ করে প্রাইমারিতে। একটু ভালো করে দেখবেন। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ নট আ পার্ট অফ আ ফর্মাল লেটার। খেয়াল করে দেখেন, একটা আনুষ্ঠানিক পত্র, ফর্মাল লেটার বলতে যেটাকে বোঝায় আনুষ্ঠানিক পত্র, অনানুষ্ঠানিক না কিন্তু আনুষ্ঠানিক যে পত্র, এই পত্রে কয়টি অংশ থাকে? আমরা জানি যে একটা পত্রে 6টা অংশ থাকে। একটা হচ্ছে হেডিং থাকে, 2 হলো অ্যাড্রেস থাকে, 3 হলো স্যালুটেশন থাকে, তারপর থাকে যে বডি অফ দ্য লেটার থাকে, এরপর হলো কি কমপ্লিমেন্টারি, তাই না, কমপ্লিমেন্টারি ক্লোজ থাকে, মানে ওই যে বিদায় নিবে যে ইতি তোমাদের বন্ধু অথবা নিবেদক, এই যে এটা, আর শেষে থাকে সিগনেচার। এই 6টা অংশ থাকে। আবারও যদি বলি, হেডিং থাকে, অ্যাড্রেস, স্যালুটেশন, বডি অফ দ্য লেটার, এরপর হচ্ছে কমপ্লিমেন্টারি ক্লোজ থাকে এবং শেষে সিগনেচার থাকে। 6টা অংশ থাকে। তো এ দেখেন, ডাটা মানে তথ্য, একটা লেটারে ডাটা থাকবে, তথ্য থাকবে। ডাটা মানে কি? পুরো লেটারের তথ্যটাকে ডাটা বলা হয়। একটা লেটারে বডি থাকে, একটা লেটারে সিগনেচার থাকে, কি থাকে না, ইমেল অ্যাড্রেসটা কি নয়, বাধ্যতামূলক নয়। ইমেল অ্যাড্রেস একটা লেটারের বাধ্যতামূলক বিষয় নয়, মনে রাখবেন। হোয়াটস দ্য মিনিং অফ কলন? কল অন। এখানে একটা দেখেন, এটা ফ্রেজ, তাই না, কল অন। এই ফ্রেজটার অর্থ কি একটু বলবেন দেখি, এটার অর্থ কি? আচ্ছা, সহকারী শিক্ষক পরীক্ষায় কোনো প্রশ্নের উত্তর যদি ভুল থাকে তাহলে উত্তর করবেন না। কোনো প্রশ্নে যদি একাধিক উত্তর থাকে, যে কোনো একটা দিলেই হয়ে যাবে। কোনো প্রশ্নে যদি 2টা উত্তর থাকে তাহলে প্রথম উত্তরটাকে দেওয়ার চেষ্টা করবেন। প্রথমটা যে কোনো একটা দিলে হবে, তবে প্রথমটাকে বাছাই করবেন। 3টা যদি উত্তর থাকে তাহলে প্রথম যেটা আছে এটাই দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, এটাই চেষ্টা করবেন। এবার দেখেন, তাহলে এটা হচ্ছে দেখা করা। কল অন, এটা ফ্রেজের অর্থ হচ্ছে কি, দেখা করা। ফিল উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, দ্য ট্রি হ্যাজ বিন ব্লোন ড্যাশ বাই এ স্ট্রং উইন্ড। কি হবে বলেন তো দেখি? দ্য ট্রি হ্যাজ বিন ব্লোন ড্যাশ বাই এ স্ট্রং উইন্ড। হ্যাঁ, মানে গাছটা কি হয়ে গেল, ধসে পড়লো, মানে গাছ পড়ে গেল, শক্তিশালী বাতাসে গাছ পড়ে গেল। এখানে আপনার কোন প্রিপোজিশনটা বসবে? আ বসবে, আফটার, ফর, নাকি অ্যাওয়ে? কোনটি বসবে? একটু উত্তর করার চেষ্টা করবেন। তো আমরা জানি যে ব্লোন অ্যাওয়ে, তাই না, ব্লোন অ্যাওয়ে এটার অর্থ হচ্ছে কি, পড়ে যাওয়া, ধসে পড়া, এটার কি অর্থ দেয়? এটা অবশ্যই কি হবে, গ নাম্বার যেটা আছে অ্যাওয়ে হবে। এরপর দেখেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস হ্যাজ সিঙ্গুলার মিনিং। খেয়াল করে দেখেন, একটু প্রশ্নটা অন্যভাবে করেছে। সবসময় করে যে হুইচ ইজ অন দ্য সিঙ্গুলার নাম্বার বা প্লুরাল নাম্বার বা প্লুরাল ওয়ার্ড বা সিঙ্গুলার ওয়ার্ড, এইভাবে প্রশ্ন করে। কিন্তু আপনাদের আজকে প্রশ্নটা একটু অন্যরকম করেছে। এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু দেখেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস হ্যাজ সিঙ্গুলার মিনিং, নিচে কোন শব্দের সিঙ্গুলার মিনিং। এখন দেখেন, মাইস, এটা প্লুরাল, এটা কোত্থেকে এসেছে আমরা জানি সবাই, মাউস থেকে এসেছে। তারপর হচ্ছে নাইফ, এটা এসেছে মূলত নাইফ থেকে, তাই না, ছুরি যেটা আর কি, নাইফ থেকে। এরপর দেখেন লোভস, এটা এসেছে মূলত থেকে লোভ থেকে এসেছে, যেটা হলো গোস, এটা হলো সিঙ্গুলার। এটার প্লুরাল সবাই আমরা জানি, সেটা হলো কি, গিস। তাহলে এখানে সিঙ্গুলার কোনটা? এখানে সিঙ্গুলার হচ্ছে 2টা এক্সাম কাটা যাবে সহকারী শিক্ষক এক্সামে। হ্যাঁ, 2টা একটাই। আচ্ছা আচ্ছা, 2টা এক্সাম তো 2 বিভাগের আলাদা আলাদা ধাপে হবে। এটা হচ্ছে কি হবে, অবশ্যই খ নাম্বার অপশন সেটা হবে। হুইচ ওয়ান ইজ কারেক্ট স্পেলিং? হুইচ ওয়ান ইজ উইথ কারেক্ট স্পেলিং, মানে নিচের কোনটি শুদ্ধ বানানে লেখা আছে বা শুদ্ধ বানান আছে। এই যে লেফটেন্যান্ট একটা বানান আছে, লেফটেন্যান্ট বানানটা আপনারা সহজেই মনে রাখতে পারেন। একটা হচ্ছে লাই, লাই মানে মিথ্যা বলা। তারপর হচ্ছে ইউ, তারপর হলো কি টেন, টেন মানে হলো 10, লাই মানে মিথ্যা, ইউ মানে তুমি, টেন মানে 10। আর একটা হলো অ্যান্ট, অ্যান্ট মানে কি, অ্যান্ট শব্দ অর্থ হচ্ছে পিঁপড়া, তাই না, 10 পিঁপড়া, তাই না, মিথ্যা তুমি 10 পিঁপড়া, মনে রাখবেন। লাই, ইউ, টেন, অ্যান্ট, মিথ্যা তুমি 10 পিঁপড়া, এটা আর কি। লাই লেফটেন্যান্ট বানান দেখেন, এটা সহজে মনে রাখবেন। হোয়াটস দ্য ফুল মিনিং অফ কমপ্লাই উইথ? এই যে এটা একটা শব্দ আছে কমপ্লাই উইথ, এই কমপ্লাই উইথ এই শব্দটার অর্থ কি, বা এই যে একটা ফ্রেজ আছে এটার অর্থ কি বলেন তো দেখি? কমপ্লাই, কমপ্লাই মানে কি বলেন তো দেখি? কমপ্লাই শব্দের অর্থ হচ্ছে কি, সঙ্গতিপূর্ণ হওয়া, সমঝোতা করা, একত্রিত হওয়া, এক করা, ঠিক আছে। তো এটা হচ্ছে মূলত সম্মত হওয়া, ঠিক আছে। কমপ্লাই উইথ শব্দের অর্থ হচ্ছে কি, সম্মত হওয়া। হোয়াটস দ্য ফুল মিনিং অফ ওয়াইফাই? খেয়াল করে দেখেন, ওয়াইফাই এটা কিন্তু এসেছিল সম্ভবত এই গত বিসিএস এ 47 বিসিএস এ সম্ভবত এটা আসতে পারে, ঠিক আছে। 47 বিসিএস এ মনে হয় এটা আসতে পারে, এই প্রশ্নটি আমার সঠিক মনে পড়তেছে না, বা রিসেন্ট একটা কোনো একটা পরীক্ষা এসেছিল। এটা হচ্ছে ওয়্যারলেস ফিডেলিটি যেটাকে বলা হয়, তাই না। ওয়্যারলেস ফান হবে না, তারপর হচ্ছে কি উইনিং ফাস্ট হবে না,
ওয়াইফ অ্যান্ড আই, হ্যাঁ ওয়াইফ অ্যান্ড আই এটাও হবে না, ঠিক আছে, এটা হবে কি ওয়্যারলেস ফিডেলিটি। ক নাম্বার যে অপশনটি আছে এটা হবে। হোয়াটস দ্য মিনিং অফ এবিসি, দেখেন এখানে কি এসেছে, ওই যে বাংলা যেটাকে বাগধারা বলা হয়, তাই না, ইডিয়াম একটা ফ্রেজ, এবিসি খুবই সিম্পল একটা এসেছে, তাই না। এবিসি শব্দের অর্থ কি? এবিসি মানে কি ইংরেজি প্রথম অক্ষর? ইংরেজির প্রথম অক্ষর তো অবশ্যই না। যদি বলতো যে এ কি, তাহলে এ হয়তো ইংরেজি প্রথম অক্ষর, এবিসি এখানে 3টা অক্ষর আছে ইংরেজি, তাহলে উত্তর হওয়া লাগতো যে ইংরেজি প্রথম অক্ষর সমূহ। যদি সমূহ থাকতো সেক্ষেত্রে দেখতাম যে হইতে পারে। এবার দেখেন এরপর আছে এবিসি শব্দের অর্থ কি, সেটা হচ্ছে প্রাথমিক জ্ঞান, শিকড় এবং জীবিকা। আমরা সবাই জানি এবিসি এটা একটা ফ্রেজ, এটার অর্থ হচ্ছে কি প্রাথমিক জ্ঞান, তাই না, প্রাথমিক জ্ঞান, এটাকে বলা কি এবিসি বলা হয়ে থাকে। এরপর দেখেন হুইচ ওয়ার্ড অফ দ্য ফলোইং হ্যাজ প্লুরাল মিনিং, নিচের কোনটার কি আছে প্লুরাল মিনিং। প্রশ্ন কিন্তু একটু জটিল করেছে, মানে ভাষাটা একটু জটিল করেছে এই জন্যই যে যাতে করে যারা অ্যাপ্লিকেন্ট মানে যারা এক্সামাইন মানে যারা যারা পরীক্ষা দিচ্ছে আর কি, তাই না, যারা অ্যাপ্লিক্যান্ট আছে, যারা চাকরি প্রত্যাশী আছে, হ্যাঁ তারা যেন একটু কনফিউজ হয়ে যায়। প্রাইমারি নলেজ অবশ্যই। এবার দেখেন ডাটা প্লুরাল মিনিং। এরপর দেখেন ফোর্ট, ক্রাইসিস এবং অ্যালামনাস। খেয়াল করে দেখেন ডাটার এক বচন কি আমরা সবাই জানি ডাটাম, তাই না, ডাটাম। ফুট এক বছরই বহু বচন। এরপর দেখেন ফুটের বহু বচন কি ফিট। ক্রাইসিসের বহু বচন তো আমরা জানি ক্রাইসিস, তাই না, ক্রাইসিস। এই ক্রাইসিস শব্দটা আগে তো এসেছিল এই গত মাসে একটা পরীক্ষা হয়েছিল না বিভিন্ন মন্ত্রণালয়ের যে প্রশাসনিক কর্মকর্তা 10ম গ্রেডের একটা চাকরি পরীক্ষা হয়েছিল, সেখানে এই ক্রাইসিস শব্দটা আসছিল। অ্যালামনাস, ঠিক আছে, এই অ্যালামনাস যে শব্দটা আছে, হ্যাঁ এটা এসেছে কোত্থেকে, মূলত অ্যালামনাই থেকে। তো এটা মূলত কোনটা হবে বলেন তো দেখি, উত্তর করেন দেখি, এটা উত্তর কোনটা হবে বলেন। আমি কিন্তু সবগুলোর ফর্ম কিন্তু লিখে দিয়েছি, তাই না। অ্যালামনাই এর প্লুরাল ফর্ম হচ্ছে কি অ্যালামনাস নাকি। আবার বলছেন যে ডাটা, তাই না, ডাটারও প্লুরাল ফর্ম হচ্ছে, এখানে একটু প্রবলেম পড়ে গেছে। খেয়াল করে দেখেন আমি কিন্তু বলে দিয়েছিলাম অ্যালামনাস এটার প্লুরাল ফর্ম হচ্ছে অ্যালামনাই, ফুটের প্লুরাল হচ্ছে ফিট, ক্রাইসিসের প্লুরাল হচ্ছে কি ক্রাইসিস। এই তিনটাই এক বচনে আছে, বলছে কোনটা প্লুরাল। আমরা জানি এক বচন হচ্ছে ডাটাম আর বহু বচন হচ্ছে ডাটা, তাহলে উত্তর কি হবে ডাটা হবে। এই তো, আচ্ছা বুঝতে পেরেছেন, এই যে ভুলগুলো কিন্তু করা যাবে না। তারপর হুইচ কান্ট্রি ইজ দ্য ক্লোজেস্ট কম্পিটিটর অফ বাংলাদেশ ইন আরএমজি সেক্টর। এই যে রেডিমেড গার্মেন্টস সেক্টর যেটা আছে, রেডিমেড গার্মেন্টস সেক্টর, এই রেডিমেড গার্মেন্টস সেক্টরে ক্লোজেস্ট কম্পিটিটর মানে কি একদম কাছাকাছি প্রতিদ্বন্দ্বী, মানে পরের প্রতিদ্বন্দ্বী কি, মানে বাংলাদেশের সাথে খুব কম্পিট করে আর কি, তারা প্রচুর পরিমাণে কি করে কম্পিট করে, প্রতিযোগিতায় লিপ্ত আছে। সেই দেশটি কোনটা? সেই দেশটি আমরা সবাই জানি, সেটি হচ্ছে কি ইন্ডিয়া, চায়না, ভিয়েতনাম এবং শ্রীলঙ্কা। এর মধ্যে ভিয়েতনাম যে রাষ্ট্রটি আছে, এই ভিয়েতনাম হচ্ছে বাংলাদেশের একদম ক্লোজেস্ট কম্পিটিটর। সবসময় ভিয়েতনামের সাথে বাংলাদেশে কি হয় আরএনজি সেক্টর নিয়ে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়। ভিয়েতনাম, সঠিক উত্তর কি হবে ভিয়েতনাম হবে। হুইচ ওয়ান ইজ দ্য ডিফেন্স সার্ভিস ইন বাংলাদেশ। খেয়াল করে দেখেন বাংলাদেশের কোনটি ডিফেন্স সার্ভিস, প্রতিরক্ষা সার্ভিস, প্রতিরক্ষা বাহিনী কোনটা, ডিফেন্স সার্ভিস প্রতিরক্ষা বাহিনী বা প্রতিরক্ষা ব্যবস্থা কোনটা বলে তো দেখি। আর্মি, বিজিবি, পুলিশ, ফায়ার সার্ভিস। পুলিশ হচ্ছে একটা আধা সামরিক বাহিনী, ফায়ার সার্ভিস এটাও আধা সামরিক একটা বাহিনী, এটা তো সামরিক না, এটা হচ্ছে মূলত এটা আধা সামরিকই বলা যায়, তবে এটা সামরিক সাথে যুক্ত না, এটা মূলত হচ্ছে আগুনের সাথে, হ্যাঁ পরিবেশের সাথে যুক্ত। বিজেপি এটা হলো প্রতিরক্ষা বাহিনী হলেও এটা হচ্ছে সীমান্ত রক্ষী বাহিনী, এটা প্রতিরক্ষা না কিন্তু এটা হচ্ছে সীমান্ত রক্ষী বাহিনী। এখানে উত্তর হবে কি আর্মি। আর্মি হচ্ছে বাংলাদেশের কি ডিফেন্স সার্ভিস। দ্য ওয়ার্ড এক্সপেন্সিভ মিনস, খেয়াল করে দেখেন একটা ওয়ার্ড এখানে দেওয়া আছে এক্সপেন্সিভ। এই এক্সপেন্সিভ যে ওয়ার্ডটা দেওয়া আছে এটার অর্থ কি? চিপ, আমরা জানি চিপ মানে হলো সস্তা, ইকোনমিক্যাল মানে কি কম মূল্য বা সস্তা যেটাকে বলা হয়, মানে মিতব্যয়ী। ইকোনমিক্যাল শব্দ অর্থ হচ্ছে মিতব্যয়ী। লো কস্ট মানে হচ্ছে কম মূল্য বা মূল্য কম বা কম মূল্যের কোনো কিছুকে বলা হয়। তো এক্সপেন্সিভ শব্দ হচ্ছে ব্যয়বহুল, উত্তর কি হবে কস্টলি হবে। কস্টলি শব্দের অর্থ হচ্ছে ব্যয়বহুল, তাই না, কস্টলি শব্দের অর্থ কি হবে ব্যয়বহুল হবে। এরপর দেখেন দ্য ওয়ার্ড ক্রাফট মিনস, ক্রাফট শব্দের অর্থ কি আমরা দেখেছি না 9 10 একটা বইতে দেওয়া আছে, অরিগামি দেওয়া আছে, অরিগামি সম্পর্কে। এই অরিগামিটা হচ্ছে অরিগামি হচ্ছে এক ধরনের ক্রাফট। আবার দেখেন নকশিকাতা আছে, নকশিকাতাও কিন্তু দেয়া আছে। 8 বইয়ে ছিল অরিগামি, ক্লাস 8 বইতে দেখবেন যে অরিগামি আছে, ইংলিশ বইয়ে অরিগামি সম্পর্কে আলোচনা করা আছে, এবং 9 10 বইতে দেওয়া আছে নকশিকাথা ইজ আ ক্রাফট। এখানে ক্রাফট শব্দটা ব্যবহার করছে। এই ক্রাফট মানে হচ্ছে কি চিত্রশিল্প, নকশা শিল্প। তারপর হচ্ছে কি এটা কি বলা হয় মানে এটাকে একটা চিত্রশিল্প বলা হয়, চিত্রশিল্প বলতেছি, মানে এটাকে হস্তশিল্প বলা হয়।
ক্রাফট বলতে বোঝায় মূলত হাত দিয়ে তৈরি যে শিল্প, এটাকে ক্রাফট বলা হয়। তো ডিভাইস তো হবে না, ডিভাইস মানে হলো যন্ত্র, এটা হবে না। অ্যাসেট মানে তো বুঝেন সম্পদ, এটাও হবে না। প্রপার্টি, এটাও সম্পদ। তাহলে এখানে কি হবে? আর্ট হবে, আর্ট। ক্রাফট শব্দের অর্থ হচ্ছে কি? আর্ট। ঠিক আছে। তারপর দেখেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, হি ইজ ড্যাশ এম এ। খেয়াল করে দেখেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, হি ইজ ড্যাশ এম এ। তো এখানে অনেকে অবশ্য বলে যে ডিগ্রির আগে সাধারণত এ হবে নাকি এন হবে, এগুলো তো আমরা পড়েছি আর্টিকেলের ব্যবহার। কিন্তু এখানে আপনাকে গভীর চিন্তা দিয়ে চিন্তা করতে হবে, গভীরভাবে। এম এ, এই যে এম এ যে উচ্চারণের দিক থেকে দেখেন তো আমরা কিভাবে উচ্চারণ করি? এম এ, খেয়াল করে দেখেন, এম এ, এম এ, এম এ, এভাবে কিন্তু উচ্চারণ করি, তাই না? তাহলে দেখেন উচ্চারণের দিক থেকে এম এ, এখানে আমরা ই উচ্চারণ করতেছি কিনা, এম এ। তাহলে উচ্চারণের দিক থেকে এটা কি হয়ে যায়? ভাওয়েলের মতো হয়ে যায়। তাহলে এখানে অবশ্যই কি বসবে? এন বসবে। এবার দেখেন ট্রান্সলেট ইনটু ইংলিশ। টুপটাপ বৃষ্টি হচ্ছে। কি বৃষ্টি হচ্ছে? টুপটাপ বৃষ্টি হচ্ছে। ইট ইজ রেইনিং, এটা হবে। ইটস রেইনস হেভিলি, এটা হবে। ইট ইজ ড্রেজলিং, এটা হবে। ইট রেইনস হেভিলি, কোনটি হবে? একটু উত্তর করবেন, একটু উত্তর করবেন। আর অবশ্যই শেয়ার দিবেন বেশি করে, তাই না? 691 জন আছেন, প্রত্যেকে একটা করে শেয়ার দিলে কিন্তু এমনিই 700 শেয়ার হয়ে যায়। এতে করে অন্যরা উপকৃত হবে, আপনার টাইম লাইনেও থাকলো, তাই না? অন্যরা উপকৃত হলো। এটা কি হবে? ইটস ড্রেজলিং হবে, তাই না? ইটস ড্রেজলিং, টুপটাপ বৃষ্টি হচ্ছে। এরপর দেখেন রাইট দ্য অপোজিট ওয়ার্ড অফ উইন। খেয়াল করে দেখেন এখানে কি বলেছে? রাইট দ্য অপোজিট ওয়ার্ড অফ উইন। উইনের বিপরীত শব্দ কোনটা? অপোজিট ওয়ার্ড কোনটা, তাই না? অ্যান্টোনিম না বলে বলেছে অপোজিট ওয়ার্ড। অ্যাচিভ, অ্যাচিভ মানে তো আমরা জানি অর্জন করা। ফেইল মানে কি? অকৃতকার্য হওয়া। লুজ মানে কি? হেরে যাওয়া। লুজার মানে হচ্ছে কি? যে হেরে যায়। তো উইনের বিপরীত শব্দ হচ্ছে লুজ। উইন মানে জয়লাভ করা, লুজ হচ্ছে কি? হেরে যাওয়া। লুজার হবে না, কিন্তু ফেইল হবে না। পাশের বিপরীত হচ্ছে ফেইল, মনে রাখবেন। যদি বলি আমরা পাশের বিপরীত হচ্ছে ফেইল, কিন্তু উইনের বিপরীত হচ্ছে কি? লুজ হবে, ফেইল হবে না। কিন্তু এই যে একজন বলেছেন ইশরাত জাহান স্বর্ণা, ফেইল বলেছেন না, এটা হচ্ছে পাশের বিপরীত হচ্ছে ফেইল, আর উইনের বিপরীত হচ্ছে কি? লুজ। এবার দেখেন আই পুট মাই মোবাইল ড্যাশ দ্য ড্রয়ার, মানে আমি আমার ফোন ড্রয়ারে রাখলাম। এখানে একটা প্রিপোজিশন বসবে। আই পুট মাই ফোন ড্যাশ দ্য ড্রয়ার। এখানে খেয়াল করে দেখেন এখানে কি বসবে? একটু উত্তর করি দেখি, একটু উত্তর করার চেষ্টা করি। কোনটি বসবে দেখেন দেখি? অন, ইন, অ্যাট এবং উইথ। কি হবে বলেন দেখি? অন, ইন, অ্যাট এবং উইথ। এখানে অবশ্যই, এখানে যেহেতু বলেছে ড্রয়ারে, ড্রয়ারে যখন আমরা ফোন রাখি ড্রয়ারের ভিতরে রাখি না, মধ্যে রাখি না, তাহলে এখানে অবশ্যই ইন বসবে। এখানে প্রিপোজিশন হিসাবে কি বসবে? ইন বসবে। ঠিক আছে, এখানে ইন বসবে, মনে রাখবেন, ইন বসবে। তারপর বলেছে যে হোয়াটস দ্য মিনিং অফ গ্যালাডে। এটা পারার কথা, এটা কমন, তাই না? গ্যালাডে, এই যে গ্যালাডে যেটা আছে, এটা দ্বারা মূলত কি বোঝায়? আমরা জানি বিস্ময়ের দিন, আনন্দের দিন, উৎসবের দিন। এটা প্রকৃত অর্থ হচ্ছে উৎসবের দিন, কিন্তু এখানে যেহেতু অপশন অনুযায়ী যেটা বোঝা যাচ্ছে, যেটা কি হবে? আনন্দের দিন হবে। এরপর দেখেন হোয়াটস দ্য মিনিং অফ ব্যাড ব্লাড। বলেন দূষিত রক্ত নাকি? ব্যাড ব্লাড মানে কি? খারাপ রক্ত, দূষিত রক্ত, তাই না? খারাপ রক্ত, দূষিত রক্ত, বন্ধুত্ব, শত্রুতা। আমরা যদি সিম্পলি দেখি ব্যাড ব্লাড হচ্ছে খারাপ রক্ত অথবা দূষিত রক্ত, কিন্তু এটার দ্বারা কি হবে? শত্রুতা বোঝাবে, বৈরিতা। এটার প্রকৃত অর্থ হচ্ছে বৈরিতা। বৈরিতা মানে শত্রুতা। বৈরিতাপূর্ণ সম্পর্কে বলা হয় ব্যাড ব্লাড, মনে রাখবেন, ব্যাড ব্লাড। এটা অর্থ হচ্ছে কি? শত্রুতা হবে। ঠিক আছে, উত্তরগুলো একটু দেখে নিবেন। এটা হবে আনন্দের দিন, তাই না? গ্যালাডে, এটা হচ্ছে আনন্দের দিন হবে। এবার দেখি আমরা পরবর্তীতে হোয়াটস দ্য সুপারলেটিভ ফর্ম অফ ব্যাড। এই যে ব্যাড, ব্যাড শব্দের সুপারলেটিভ ফর্ম কোনটি? এখন এখানে কিন্তু একটু বলেছে, খেয়াল করে দেখেন হোয়াটস দ্য সুপারলেটিভ ফর্ম অফ ব্যাড। প্রশ্নটা একটু কেমন জানি লাগতেছে আমার কাছে। সুপারলেটিভ ফর্ম অফ ওয়ার্ড ব্যাড, সরি, হ্যাঁ ঠিক আছে, ব্যাড। খেয়াল করে দেখেন, ঠিকই আছে। এটা হচ্ছে বেস্ট হবে না, বেস্টও হবে না। গুডের এটা হলো সুপারলেটিভ। তারপর হচ্ছে বেটার, এটা হচ্ছে কি? কম্পারেটিভ। এটা হচ্ছে কি? গুডের কম্পারেটিভ, গুড, বেটার, বেস্ট। এখন ওর্স হবে নাকি ওর্স্ট হবে? মনে রাখবেন সুপারলেটিভ বলেছে, এটা কিন্তু কম্পারেটিভ, আর এটা হলো সুপারলেটিভ। কি হবে? ওর্স্ট হবে, তাই না? ব্যাড, ওর্স, রোস্ট। এবার দেখি হুইচ ওয়ান ইজ উইথ কারেক্ট স্পেলিং। নিচের কোনটি শুদ্ধ বানান? দেখেন শুদ্ধ বানান, বানান শুদ্ধি থেকে ইংলিশে কিন্তু দুইটা আসছে, তাই না? শুদ্ধ বানান কয়টি এসেছে? দুইটি এসেছে। এবার দেখা যায় এটা কোনটি হতে পারে। খেয়াল করে দেখেন যে হুইচ, আচ্ছা শুদ্ধ বানান এটা দেখি। হুইচ ওয়ান ইজ কারেক্ট স্পেলিং? লাইসেন্স, মনে রাখবেন, লাইস,
এতটুকু মনে রাখবেন, লাইস মানে কি? উকুন। আপনারা সবাই জানি LICE, এই লাইস শব্দ অর্থ হচ্ছে উকুন। এই উকুনের সাথে কি যুক্ত হয়েছে? উকুনের কোনো কি নাই, সেন্স নাই, অর্থাৎ এনতে NSE মনে রাখবেন, NSE। তাহলে লাইসের সাথে হচ্ছে LNSE, লাইসেন্স। অবশ্যই ঘ নাম্বার উত্তর হবে। এরপর দেখেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য ক্লোজেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ইনজিস্ট। ইনজিস্ট শব্দের ক্লোজেস্ট মিনিংটা কি? ইনজিস্ট শব্দের খুবই ক্লোজেস্ট, একদম কাছাকাছি অর্থটা কি একটু বলেন দেখি। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য ক্লোজেস্ট মিনিং অফ ইনজিস্ট ওয়ার্ড? অ্যাডভাইস, উপদেশ দেওয়া। তারপর হচ্ছে আর্গিউ করা, আর্জি করা, যেটাকে আমরা বাংলায় আর্জি বলে থাকি, তাই না? দাবি করা। অ্যাগ্রি, একমত হওয়া। আরেকটা হলো কি? ইওয়ার্স, মনে রাখবেন এটা উচ্চারণ হচ্ছে কি? ইওয়ার্স, ইওয়ার্স। এটা সঠিক উত্তর কি হবে? ইওয়ার্স হবে। সঠিক উত্তর কি হবে? ইওয়ার্স হবে, মনে রাখবেন। সঠিক উত্তর হবে কি? গ নাম্বার যে অপশনটি আছে, ইনজিস্ট, তাই না? ইওয়ার্স। হু ইজ দ্য রাইটার অফ দ্য প্লে ওথেলো? এই যে ওথেলো, ওথেলোর রাইটার কে ছিল? উইলিয়াম শেক্সপিয়ার, রবার্ট ফ্রস্ট, শেলি, কিটস, জন কিটস। কোনটি হবে বলেন দেখি? ওথেলো, এটার রচয়িতা কে হবে? একটু উত্তর করবেন। ওথেলোর রচয়িতা কে হবে? আজকের পরীক্ষায় কি কোনো কাটমার্ক আছে? অবশ্যই তো কাটমার্ক থাকবেই, কেন থাকবে না? 0.25 তো কাটমার্ক থাকি সাধারণত। আচ্ছা, 11 থেকে 20তম গ্রেডে তো স্বভাবতই 2.5 থাকে, এটা একদম কম্পালসারি। দেখি এটা কোনটি হবে বলেন দেখি। অবশ্যই এটা কে লিখেছে? ওথেলো, ওথেলো উইলিয়াম শেক্সপিয়ার লিখেছেন। উইলিয়াম শেক্সপিয়ার ইংরেজি অন্যতম একজন কি ঔপন্যাসিক। এবার দেখেন এই ম্যাথ যে কতবার পরীক্ষায় এসেছে। 30 লিটার মিশ্রণে অ্যাসিড এবং পানির অনুপাত হচ্ছে 7:3। ওই মিশ্রণে কি পরিমাণ পানি মেশালে অ্যাসিড ও পানির অনুপাত হবে 3:7? খেয়াল করে দেখেন, 30 লিটার একটা জারে পানি আছে, কত লিটার? 30 লিটার পানি আছে, সরি 30 লিটার কি মিশ্রণ আছে। 30 লিটার মিশ্রণে অ্যাসিড আছে 7 ভাগ, পানি আছে 3 ভাগ। তাহলে মোট কত ভাগ আছে? 10 ভাগ আছে। এটা তো সিম্পলি করা যায়। তাহলে মোট এখানে পানি আছে 10 ভাগ। তাহলে 10 ভাগ মানে কত লিটার? 30 লিটার। 10 ভাগ যদি 30 লিটার হয়, তাহলে 1 ভাগ সমান কত হবে? তাহলে 30 ভাগ 10, তাহলে কত লিটার হবে? 3 লিটার হবে। তাহলে 1 ভাগ যদি 3 লিটার হয়, তাহলে 10 ভাগে 30 লিটার। তাহলে 1 ভাগ যদি 3 লিটার হয়, তাহলে অ্যাসিড আছে 7 ভাগ। তাহলে 7 গুণ 3 কত ভাগ আছে? 21 লিটার হলো অ্যাসিড, তাই না? 21 লিটার হলো কি? অ্যাসিড। আর পানি আছে কত লিটার? এইগুলো তো মুখে মুখে করা যায়। পানি আছে কত ভাগ? আমরা জানি 1 ভাগ মানে 3 লিটার, পানি আছে 3 ভাগ। তাহলে 3 গুণ 3 ইকুয়াল কত লিটার? 9 লিটার। তাহলে অ্যাসিড আছে 21 লিটার আর পানি আছে 9 লিটার। এই তো হলো কথা। তাহলে এখন যদি আমরা অঙ্কটা যদি করি, যেহেতু ভগ্নাংশের মানে অনুপাতের অঙ্ক, তাহলে 21 ভাগ হলো কত? অ্যাসিড, আর 9 ভাগ হচ্ছে পানি। এখন বলেছে যে ওই মিশ্রণে কি পরিমাণ পানি মিশালে, ধরেন যে ওই মিশ্রণে আমরা ক পরিমাণ যদি পানি মিশাই, তাহলে অনুপাত কি হবে? অনুপাত হবে 3:7 হবে। কি হবে? 3:7 হবে। এই তো হলো কথা। এখন খেয়াল করে দেখেন, 3:7 যদি হয়, গুণ করেন 3 9 কত হয়? এবার দেখেন এদিকে যদি আমরা করি, 3 9 27, এই যে 3 9 27, 3 ক যোগ করলে কত হয়? 3 ক হয়। সমান কি দিব? 7 21। তো আমরা জানি 7 1 7, 7 2 কত? 14, 147। এবার আমরা অঙ্কটা করি, 3 ক ইকুয়াল কত হবে? 147 মাইনাস কত? 27 ইকুয়াল কত আসে? 120। এবার সুতরাং ক ইকুয়াল কি হবে? এই যে 120 আর এই 3 এদিকে এসে ভাগ হয়ে গেল। তাহলে কত লিটার? 40 লিটার। তাহলে ক বলতে কি বুঝাইছি? যে এই পানির সাথে ক লিটার পানি যদি মিশাই, তাহলে কত লিটার পানি মিশাবো? ক লিটার। ক লিটার মানে কত লিটার? 40 লিটার। আশা করি বুঝতে পেরেছেন, খুবই সিম্পল ম্যাথ, এগুলো একদমই মানে মাছ ভাত আর কি। তাহলে এখানে উত্তর হবে কত লিটার? 40 লিটার। এবার বলছে বার্ষিক 10% সরল মুনাফা 120 টাকা, 4 বছরের সরল মুনাফা কত? সরল মুনাফা কত? তো সরল মুনাফার সূত্র আমরা জানি যে আই ইকুয়াল কি? PNR। তাহলে আমরা বের করে ফেলি আই। পি তে হলো কি? মূলধন। মূলধন হচ্ছে কত টাকা? 1200 টাকা। এন তে হলো সময় হলো 4 বছর। আর তে হলো হার কত? 10%। 10% মানে হচ্ছে 10 ভাগ 100। এবার শূন্য কাটেন, এই 2 শূন্য 2 শূন্য চলে গেল। এবার দেখি 4 আর 12 গুণ করলে কত হয়? 48। 48 আর 10 গুণ করলে হয় 480 টাকা। খেয়াল করেন, মাত্র 5 সেকেন্ডের অঙ্ক, 480 টাকা। উত্তর কত হবে? 480 টাকা। 5টা সেকেন্ডও কিন্তু লাগে না, খুব দ্রুত কিন্তু করা যায়। যারা পারেন ম্যাথ অবশ্যই খুব দ্রুতই এটা করতে পারবেন। এরপর দেখি পরবর্তী অঙ্কগুলো দেখি। দেখেন আজকের ম্যাথ যে এত সহজ এসেছে, মানে খুবই ইজি। এগুলো দেখলেই পারা যায়, দেখলেই পারা যায়, মানে একদম বেসিক থেকে এসেছে।
যাদের বেসিক ধারণা ভালো আছে তারা আজকে ম্যাথে 25-এ 25, কোনো কথা নেই। 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো কতগুলো? আমরা জানি ওই যে ফোন নাম্বার আছে 4422, তাই না, 322 321। এটা যদি কেউ মনে রাখে, তাহলে তো হয়ে গেল। তাহলে আমরা জানি যে 1 থেকে 10 পর্যন্ত, তাই না, 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা হলো কি 2 3 5 7। আর 11 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলো হচ্ছে 11 13 17 এবং 19। তাহলে 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? 4 4 কতটি হয়? 8টি হয়। তাহলে সঠিক উত্তর কতটি হবে? 8টি হবে। এই তো হয়ে গেল। এরপর দেখেন, একটি ত্রিভুজ আকৃতি জমির ক্ষেত্রফল দেওয়া আছে 264 বর্গ মিটার, এর ভূমি 22 মিটার হলো, উচ্চতা কত? এই ম্যাথগুলো একদমই সিম্পল। একটা ত্রিভুজ আকৃতির ক্ষেত্রফল দেওয়া আছে 264 বর্গ মিটার। তাহলে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, তাই না? হাফ গুণ ভূমি গুণ উচ্চতা ইকুয়াল কত আসে? 264। তাহলে দেখেন হাফ, এখানে ভূমি দেওয়া আছে 22 মিটার, তাহলে ভূমি 22 মিটার, উচ্চতা কিন্তু নাই, উচ্চতা নাই, ইকুয়াল কত মিটার? সর্বমোট ক্ষেত্রফল হলো 264 বর্গ মিটার। এবার 2 দিয়ে 22কে ভাগ করলে কত হয়? 11। তাহলে এখানে কি হয়? 11 গুণ উচ্চতা, নাকি 11, এখানে থাকতেছে 11 ইন্টু উচ্চতা ইকুয়াল কত হয়? 264। এবার দেখেন, তাহলে সুতরাং উচ্চতা ইকুয়াল কি হয়? উচ্চতা ইকুয়াল হয় 264, আর এই যে 11 যে এখানে আছে এটা এখানে ভাগ করে দেন। এটা ইংলিশ লিখে ফেলছি, যাক এটা 11 বাংলায় লিখে দেন। তাহলে 11 দিয়ে যদি ভাগ দেন, 11 2 গুণে কত হয়? 22। 26 থেকে 22 গেলে থাকে তো 4 4 4 44, 4 11 44, তাহলে কত মিটার হয়? 24 মিটার। তাহলে সঠিক উত্তর কত হবে? 24 মিটার হবে। তাহলে এই ম্যাথগুলো হচ্ছে খুব সহজেই আমরা করতে পারি। এরপর দেখেন a + b = 6, a - b = 4 হলে ab এর মান কত? খেয়াল করে দেখেন, ab এর সূত্র কি? আমরা জানি যে ab এর সূত্র দুইভাবে লেখা যায়, তারপর আমরা বেসিকটাই দেখাই। a + b/2 হোল স্কয়ার মাইনাস a - b/2, সরি a - b/2 হোল স্কয়ার, অথবা লেখা যায় a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার বাই 4, এভাবে কিন্তু আমরা লিখতে পারি। এবার দেখেন মান বসায় দেন, a + b এর মান 6, নিচে আছে 2। এরপর দেখেন a - b এর মান কত? 4, নিচে আছে কত? 2, তার উপরে স্কয়ার দিয়ে দেন। 2 দিয়ে 6কে ভাঙলে 3, 3 এর উপরে স্কয়ার, মাইনাস 2 দিয়ে 4কে ভাঙলে 2, 2 এর উপরে স্কয়ার। তাহলে 3 এর উপরে স্কয়ার হলো কত? 9, মাইনাস 2 এর উপরে স্কয়ার মানে 4, তাহলে ইকুয়াল আসে 5। তাহলে সঠিক উত্তর কি হবে? 5 হবে। সঠিক উত্তর কত হবে? 5 হবে। এরপর যদি আমরা দেখি, খেয়াল করে দেখেন, দুইটি সরলরেখা পরস্পর ছেদ করলে কয়টি কোণ তৈরি হয়? দুইটা সরলরেখা তো বুঝি না, এই যে একটা সরলরেখা, এই একটা সরলরেখা, এই দুইটা সরলরেখা যদি পরস্পর ছেদ করে, এইভাবে যদি ছেদ করে, কয়টি কোণ হয়? 1 2 3 4, 4টা কোণ। সঠিক উত্তর কত হবে? 4টি কোণ হবে। খুব দ্রুত কিন্তু উত্তরগুলো করা যাচ্ছে। 82 দেখেন, দুইটি সংখ্যা বর্গের সমষ্টি 181, সংখ্যা দুইটির গুণফল 90 হলে সংখ্যা দুইটি কত? অপশন টেস্ট করেন। প্রথমে গুণফল আছে কত? 90 দেওয়া আছে। 5 18 কত হয়? 90, মানে দুইটা সংখ্যার গুণফল হলো 90। 45 2 গুণে 90, 9 10 90, 6 15 90, সবগুলো গুণফল 90 হচ্ছে। তাহলে এটা হচ্ছে না। এবার দেখেন দুইটি সংখ্যার বর্গের সমষ্টি, তাহলে বর্গ করেন। 5কে বর্গ করলে কত হয়? 25, আবার 18কে বর্গ করলে কত হয়? 18 18 কত হয়? 324, তাহলে 324 আর 25 কত হয়? 369 হয়ে যায়। তা তো 369, কিন্তু সমষ্টি বলছে 181। এবার দেখেন 10কে বর্গ করেন, 9কে বর্গ করেন। 10কে বর্গ করলে হয় 100, 9কে বর্গ করলে হয় 81, সমষ্টি করেন 181। তাহলে দেখেন 181 মিলে গেছে। তাহলে দুইটা সংখ্যার বর্গের বিয়োগফল কত? সরি, বর্গের সমষ্টি বলছে, দুইটা সংখ্যার বর্গের সমষ্টি 181। তাহলে খ নাম্বার উত্তর হয়ে গেল। অপশন টেস্ট করলে কিন্তু এই ম্যাথগুলো হয়ে যায়। এবার দেখেন 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হতে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার বিয়োগফল কত? বলেছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি হবে? এইটা 5 অঙ্কের। এখান থেকে আমরা বিয়োগ করব 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাই না? 4 অঙ্কের কি সংখ্যা? বৃহত্তম সংখ্যা। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 9999। বিয়োগ করেন। 10 থেকে 9 গেলে হাতে কত? 1, 9 একে 10, 10 থেকে 10 গেলে 0, হাতে 1, 10 থেকে 10 গেলে 0, হাতে 1, 10, 10 থেকে 10 গেলে 0, তাহলে উত্তর কত হবে? 1। বলেন দেখি, এটা তো মুখে মুখেই করা যায়, এত সুন্দর ম্যাথ পরীক্ষা এসেছে। এবার দেখেন দুইটি সংখ্যার লসাগু 90, গসাগু 15, একটি সংখ্যা 45 হলে অপর সংখ্যাটি কত? সিম্পল, এগুলো যারা করছেন তারা তো এগুলো একদম কি ইজি। লসাগু গসাগু একটি হলো অপরটি, এটার নিয়ম হলো কি? এই যে লসাগু গুণ গসাগু ডিভাইডেড বাই একটি সংখ্যা ইকুয়াল হচ্ছে অপর সংখ্যা। অপর সংখ্যাটি কত? 15 দিয়ে 45কে ভাগ করলে কত হয়? 3, 3 দিয়ে 90কে ভাগ করলে 30, এই তো হয়ে গেল। তাহলে অপর সংখ্যা হচ্ছে কত? 30। কত সুন্দর, সিম্পল, মানে একদম সিম্পল।
খুবই সাধারণ অঙ্ক। এবার দেখেন এই সংখ্যাটার গুণ কত। এই সংখ্যাটার গুণ করতে গিয়ে অনেকে মানে হেজিটেট হয়ে যাবে, অনেকে উত্তর ভুল দেখাবে। খুবই সহজ। এখানে দেখছে 10 গুণ 100 গুণ 100 গুণ দশমিক 10, এখানে দশমিক ব্যবহার করছে, তাই না? এখানে দশমিক আছে। তো আমরা সবগুলাকে এখানে দশমিকটা মনে করেন যে এখানে দশমিক নাই, মনে করেন যে এখানে দশমিক নাই, তাহলে 10 গুণ 100 গুণ 100 গুণ 10 গুণ করলে কত হয় বলেন দেখি। গুণ করলে এখানে শূন্য আছে কতগুলো, 1 2 3 4 5 6, তাহলে বসাই দিই। তাহলে 1 দিয়ে 1 কে গুণ করলে 1 হয়, 1 এর পরে 1 শূন্য আছে, 1 2 3 4 5 6, 6টা শূন্য দিই, 3 4 5 6 দিয়েছি। এখন দেখেন এই যে দশমিকের পর এখানে সংখ্যা আছে কয়টি, একটা দুইটা সংখ্যা আছে। দুইটা সংখ্যার জন্য দশমিকের পর যতগুলো সংখ্যা থাকবে ততগুলো জিরো আপনার বাদ দেন। তাহলে দুইটা সংখ্যা ছিল দশমিকের পর, এই যে দশমিকের পর দুইটা সংখ্যা ছিল, দুইটা শূন্য বাদ দিলে কত হয়, 10,000 হয়। উত্তর হবে 10,000। কয় সেকেন্ড লাগবে? 5 সেকেন্ডও লাগবে না। এগুলো হচ্ছে ট্রিক্স, মানে খুব দ্রুত এই ম্যাথগুলো সমাধান করা যায়। 0.1 ইন্টু 2/5 ইকুয়াল কত? এটা তো খুবই সুন্দর। দেখেন 0.01 গুণ 2/5। এবার লেখেন, এটাকে ভাঙেন তো দেখি। 1 দশমিকের জন্য নিচে 1 দেন, এরপর দুইটা সংখ্যা আছে, দুইটা শূন্য দেন, এরপর দেন 2/5। তাহলে দেখেন 2 গুণ করেন, অথবা এটাকে আরো ছোট করতে চান করেন, 2 দিয়ে 100কে ভাগ করলে কত হয়, 50। তাহলে উপরে কি থাকে, 1 থাকে, উপরে থাকে 1 আর নিচে থাকে 5 50 250। এই 250 দিয়ে 1কে এখন ভাগ করেন দেখি কত হয়। 1কে তো ভাগ করা যায় না, যায় না। এখানে একটা দশমিক দিয়ে এখানে একটা শূন্য নেন, আবার একটা শূন্য দিয়ে আরেকটা শূন্য নেন, তাও তো যায় না, আবার একটা শূন্য দিয়ে আবার একটা শূন্য নেন। এবার দেন 4, 4 দিয়ে গুণ দেন, 4 0 0 4 5 20 শূন্য, হাতে 2, 4 2 8 2 10। এই তো দেখেন 0., তার মানে এটাই উত্তর হবে। কি উত্তর হবে? খ। কত সুন্দর আমরা করতে পারি, তাই না? অঙ্কগুলো আমরা খুব সহজেই সমাধান করতে পারতেছি। এরপর দেখি আমরা একদম শেষের দিকে চলে এসেছি। এরপর আমরা দেখি খুব দ্রুতই আমরা শেষ করার চেষ্টা করতেছি, মানে আর 5 মিনিটের মধ্যে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে, আশা করা যায়। এবার দেখেন পরবর্তী প্রশ্নগুলো যদি দেখি, তাই না? পরবর্তী প্রশ্ন যেগুলো আছে, হ্যাঁ পরবর্তী দেখি। একটি ক্লাসে 640 জন ছাত্রছাত্রী আছে, যার মধ্যে 40% ছাত্র, ছাত্রীর সংখ্যা কত? খেয়াল করে দেখেন, ছাত্র আছে 40, তাহলে মোট 100 জনের মধ্যে ছাত্র যদি 40% হয়, তাহলে ছাত্রী কত পার্সেন্ট আছে? 60%। এটা তো সিম্পল, বুঝাই যায়, তাই না? তাহলে এটাই আমরা বের করব। তাহলে 640 মোট হলো, টোটাল হলো 640 জন। 640 জনের মধ্যে ছাত্র কতজন? 60% হলো ছাত্র। তার মানে 640 ইন্টু 60 বাই কত? 100। 0 0 0 0 চলে গেল। এখন 6 দিয়ে গুণ করেন, 4 6 24 কত? 4, হাতে কত? 2, 6 6 36 আর 2 38, 384 জন। কতজন? 384 জন। মানে 40% যদি ছাত্র হয়, তাহলে এখানে ছাত্রী কতজন? 40%, তাই না? 40%, 100-র ভিতরে 40 জন যদি ছাত্র হয়, তাহলে 60 জন হচ্ছে কি ছাত্রী। খুব সুন্দর বের করা যায়। টাকায় 3টা লেবু কিনে 2টায় যদি বিক্রি করি, তাহলে 17 কত লাভ? খেয়াল করে দেখেন, সিম্পল হিসাব। আমি কিনেছি 3টা, বিক্রি করলাম 2টা, মানে 1 টাকা দিয়ে কিনলাম 3টা, তাই না? এবং বিক্রি করলাম কি, বিক্রি করলাম টাকায় 2টা, তাহলে এখানে লাভ কত হলো? আমি কিনেছিলাম 3টা, বিক্রি করলাম 2টা, তাহলে লাভ করলাম কয়টা? একটা লাভ করলাম না? তাহলে একটা লাভ করেছি কত টাকায়? এই যে 2 টাকায় লাভ করলাম একটা, ইন্টু 100, 2 দিয়ে ভাগ দেন 50, তাহলে কত উত্তর হবে? 50%। কত সুন্দর ম্যাথ। এবার দেখেন লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে যোগফল এত দ্বারা বিভাজ্য হয়। এই অঙ্কগুলো যখনই থাকবে তখন এগুলো লসাগু করতে হয়, তাই না? কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে, লসাগু, লঘিষ্ঠ বলেছে, তাহলে 12 18 এবং 24, এটা লসাগু করেন। 2 দিয়ে দেন 6 9 12, আবার 2 দিয়ে দিলে কত হয়? 3 9 6। এবার যদি আমরা 3 দিয়ে দিই, 3 দিয়ে দিলে 1 3 এবং 2 গুণ করেন, 3 2 গুণে 6, তাই না? তো 6 3 6 18, 18 2 গুণে 36, 36 2 গুণে 72। তাহলে আমরা লসাগু আসলো 72। যেহেতু এখানে বলেছে 2 যোগ করলে, যদি এখানে যোগ করার কথা বলে তাহলে এখানে বিয়োগ করে দিবেন, আর যদি বিয়োগ করার কথা বলে তাহলে যোগ করবেন। তাহলে 72 থেকে 2 গেলে কত থাকে? 70। সঠিক উত্তর কি হবে? 70 হবে। একদম সহজ। 3 ভাই বোনের গড় বয়স 16 বছর, পিতা সহ 3 ভাই বোনের গড় বয়স 25 বছর হলে পিতার বয়স কত? বলেছে 3 ভাই বোনের গড় বয়স 16, তো 3 জনের গড় বয়স যদি 16 হয়, তাহলে 3 জনের মোট বয়স কত হবে বলেন তো দেখি। গড় মানে 3 জনের গড় 16, তাহলে 3 জনের মোট কত? তাহলে 16 গুণ 3 কত হয়? 48 বছর। আবার বলেছে পিতা সহ 3 ভাই বোনের, তার মানে দেখেন ওই 3 ভাই বোন তো আছে, সাথে আবার পিতা আছে, তাহলে এবার কতজন? 4 জন। তাহলে 4 জনের গড় বয়স দেওয়া আছে 25, তাহলে মোট বয়স কত হবে? 25 গুণ 4 কত হবে? 100 বছর। তাহলে এখানে 4 জনের বয়স হলো 100 আর 3 জনের কত? 48।
তাহলে 4 জন থেকে 3 জন বাদ দিলে কে থাকে? পিতা থাকে। আমি একদম সহজভাবে করাচ্ছি আর কি। তাহলে পিতা সহ এখানে 100 আর 3 ভাই বোনের গড় হলো 48, তাহলে বিয়োগ করলে কত হয়? 52 বছর। তাহলে পিতার বয়স হচ্ছে 52 বছর। আজকের যে ম্যাথ, এ তো একদমই কি মুখে মুখেই করা যায়, এ না দেখলে মানে কেউ না পারলেও সে পেরে যাবে এমন ম্যাথ। সমদ্বিবাহু ত্রিভুজের একটা কোণ 80 ডিগ্রি হলে অপর একটি কোণ কত? সমদ্বিবাহু যার দুই বাহু কি সমান, যার দুই বাহু হচ্ছে কি এরকম সমান, মনে করেন যে এই বাহু আর এই বাহু হলো কি সমান, এটাকে সমদ্বিবাহু বলে। তো সমদ্বিবাহু ত্রিভুজের একটা কোণ যদি 80 ডিগ্রি হয়, আমরা জানি তিন ভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। এর ভিতর একটা কোণ যদি 80 ডিগ্রি চলে যায় তাহলে থাকে কত? 100 ডিগ্রি থাকে। তাহলে সমদ্বিবাহু দুইটা বাহু যেহেতু সমান হবে, তাই না, তার মানে দুইটা কোণও সমান হবে, তো 2 দিয়ে ভাগ দিলেই তো চলে আসে। তাহলে এটা হবে কত ডিগ্রি? 50 ডিগ্রি, এটা হবে 50 ডিগ্রি। তাহলে সঠিক উত্তর কি হবে? 50 ডিগ্রি হবে। যে কোনো একটা কোণের মান 50 ডিগ্রি হবে। এই তো একদমই খুবই সহজভাবে কি এখানে দেয়া আছে, খুবই সহজ। এবার দেখেন যে একটি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য আছে 40 মিটার, প্রস্থ হচ্ছে 30 মিটার 30 সেন্টিমিটার, ক্ষেত্রটির ক্ষেত্রফল কত বর্গমিটার? বলছে আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য। এখন আয়তের ক্ষেত্রফল সূত্র কি? আমরা জানি আয়তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, এ বি, তাই না, দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে তো ক্ষেত্রফল চলে আসে। তাহলে করেন দেখি দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটা তো গুণ করলেই হয়ে যায়। তাহলে দৈর্ঘ্য দেওয়া আছে 40 আর প্রস্থ কত আছে? 30 মিটার 30 সেন্টিমিটার, 30 মিটার 30 সেন্টিমিটার, তার মানে কি 30.3 মিটার। এটা আমরা লিখতে পারি কিনা? 30 সেন্টিমিটার মানে কি 0.3 মিটার আমরা লিখতে পারি। তাহলে এটা গুণ করেন, গুণ করলে কি আসবে? বর্গ মিটার চলে আসবে। তা আমরা জানি 3 4 কত হয়? 12, দুইটা শূন্য বসায় দেন, 1200। এবার এই 3 দিয়ে গুণ করেন, 3 4 কত হয়? 12, তাই না, 3 4 12, যোগ করলে কত হয়? 12 12, মানে একদম সহজ টেকনিকে যদি আমরা করি হয়ে গেল 100, 3 মানে 3 40 120, 120 মানে যেহেতু এখানে দশমিক আছে, এই যে 120 একটা দশমিক আছে, দশমিক দিয়ে দিলাম, তাহলে কত আসতেছে? 12, তাহলে 1212 মিটার। উত্তর কি হবে? 1212 বর্গ মিটার। মানে যাদের বেসিক একদমই ভালো তারা এই যে 25টি যে গণিত এসেছে আজকে, 25টার মধ্যে 25টাই কিন্তু আপনারা পেয়ে যাবেন, একদমই একদমই সহজ। এরপর দেখি আমরা পরবর্তী, একদম শেষে চলে এসেছি, একদম শেষে চলে এসেছি আর কি। সেটা হলো যে পানি ভর্তি বালতির ওজন 12 কেজি। বালতি, একটা পানি ভর্তি বালতির ওজন যদি 12 কেজি হয়, বালতি ভর্তি অবস্থায় এর ওজন ছিল 7 কেজি, তাই না, খালি বালতির ওজন কত? এই প্রশ্নটা হচ্ছে মেন্টাল অ্যাবিলিটির টাইপের একটা প্রশ্ন, মানে এটা হলো মানসিক, এটা অঙ্কটা না করে কিন্তু করা যায় যদি একটু আপনি গভীরভাবে চিন্তা করেন। খেয়াল করে দেখেন যে পানি ভর্তি বালতির ওজন যদি 12 কেজি হয়, তাই না, পানি ভর্তি বালতির ওজন 12 কেজি হয়, তাহলে অর্ধেক বা অর্ধেক ভর্তি অবস্থায় বালতির ওজন 7 কেজি হলে খালি বালতির ওজন কত? তো একটু বিষয়টা খেয়াল করে দেখেন যে পানি ভর্তি একটা বালতির ওজন যদি 12 কেজি হয় ভর্তি পানি, তাহলে এটার অর্ধেক কত হবে? 6 কেজি। অর্ধেক কত কেজি হবে? 6 কেজি হবে। কিন্তু এখানে বলেছে যে বালতি অর্ধেক যদি ভর্তি করি তাহলে ওজন কত হয়? 7 কেজি হয়। যদি আমি অর্ধেক ভর্তি করি তাহলে 7 কেজি হয়। তো টোটাল যদি 12 কেজি হয় তাহলে অর্ধেক হবে 6 কেজি, কিন্তু যদি আমরা পানি অর্ধেক রাখি তাহলে হয়ে যায় 7 কেজি। তাহলে অর্ধেক রাখলে যদি 7 কেজি হয়, এই 7 থেকে 6 বিয়োগ করলে কত হয়? 1 কেজি। তাহলে অর্ধেকে আমরা অতিরিক্ত পাচ্ছি 1 কেজি। তাহলে অর্ধেক বালতি যদি 1 কেজি হয় তাহলে পরিপূর্ণ বালতিতে কত হবে? 2 কেজি হবে। এটা হচ্ছে একদমই মেন্টাল এবিলিটি টাইপের একটা প্রশ্ন, মানে এটা চিন্তা করলেই পাওয়া যায় যেখানে কি আছে। এরপর যেমন দেয়া আছে এ কিউব বি কিউবের মান কত? এ প্লাস বি ইকুয়াল 3 এবং এ বি ইকুয়াল 2 হলে এ কিউব প্লাস বি কিউবের মান কত? তাহলে দেখেন এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত বসাই দিলেই তো হয়ে যায়, তাই না, এ প্লাস বি হোল কিউব মাইনাস কি 3ab ইন্টু কি এ প্লাস বি, বসাই দেন। এ প্লাস বি কিউবের মান হচ্ছে 3, 3 এর উপর কিউব মাইনাস 3 ইন্টু এ বি এর মান 2 এবং এ প্লাস বি এর মান 3, 3 এর উপর কিউব হলে কত হয়? 27, 3 2 গুণা 6, 3 6 কত? 18, 27 থেকে 18 গেলে 9। তাহলে সঠিক উত্তর কি হবে? গ নাম্বার যে উত্তরটি আছে 9, এটাই কি হবে? সঠিক উত্তর হবে। এরপর দেখি 10 মিটার সমান কত? 10 মিলিমিটার সমান কত? দেখেন 10 মিলিমিটার ইকুয়াল কত? 1 ডেসিমিটার, 1 সেন্টিমিটার, 1 মিটার নাকি 1 কিলোমিটার? 1000 মিটারে কি হয়? 1 কিলোমিটার হয়। 100 সেন্টিমিটারে 1 মিটার হয়, তাই না। 1 ডেসিমিটার, উত্তর করেন দেখি। আমরা জানি যে 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার, সঠিক উত্তর কি হবে? 1 সেন্টিমিটার হবে।
এবার যদি বলি 5-এর কত শতাংশ স্বাদ হবে, খেয়াল করে দেখেন অঙ্কটা একটু পেঁচাই দিয়েছে আর কি। 5-এর কত শতাংশ স্বাদ হবে, তাহলে আমরা লিখি 5-এর ক% সমান হলো কি 7, অর্থাৎ 5-এর ক% মানে কি ক/100 ইকুয়াল কত 7। 5 দিয়ে 100কে ভাগ করলে হয় 20, এই তো হয়ে গেছে। তাহলে এদিকে কি থাকতেছে, ক থাকে, এই যে নিচের 20 আর ওদিকে 7, এটা কি হবে, গুণ হবে, 7 20 কত হয় 140। তাহলে এই যে 7-এর ক% হচ্ছে কত 140, তাহলে উত্তর হবে কি 140। তাহলে 140-এর 5-এর কত শতাংশ কি হবে, 7 হবে, 140% কি হবে, 7 হবে। এবার একটু বলেছে 9 36 81 144-এর পরবর্তী সংখ্যা কত। এটা হচ্ছে ধারার অঙ্ক দিয়েছে, কিন্তু একটু অন্যরকম ভাবে দিয়েছে। কিভাবে দিয়েছে, 9 যেটা হলো 3-এর বর্গ, 6 6-এর বর্গ, এটা হলো 9-এর বর্গ, এটা হলো 12-র বর্গ, 12-র বর্গ। আবার এদিকে চিন্তা করেন 3 6 9 12, 3 করে কিন্তু বাড়ছে, দেখেন এখানে বিয়োগ করলে 3 করে বেড়েছে, 3 করে প্রত্যেকটাতেই বেড়েছে। তাহলে 12-র সাথে 3 যোগ করলে কত হয় 15, তাহলে 15-র বর্গ কত হবে 225। বিষয়টা কি বুঝতে পেরেছেন, 225, তাই না? অর্থাৎ 3-এর বর্গ 9, 6-এর বর্গ 36, 9-এর বর্গ 81, 12-র বর্গ 144। আবার দেখেন 3 6 9 12 প্রত্যেকটাতে 3 করে বেড়েছে না, যদি আমরা বিয়োগ করি 3 করে বেড়েছে, তাহলে 12-র সাথে যদি 3 যোগ করি তাহলে হয় কত 15, 15-এর বর্গ করলে কত হয় 225, এই হলো 225। এবার যদি দেখি 40 থেকে 40 হতে 100 এর মধ্যবর্তী বৃহত্তম এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার গড় কত, বলেন দেখি মৌলিক সংখ্যার গড় কত, বৃহত্তম এবং ক্ষুদ্রতম। 40 এবং 100-র ভিতরে মৌলিক সংখ্যা, 40 এবং 100-র মধ্যে যেটা বৃহত্তম এবং যেটা ক্ষুদ্রতম, এটার গড় কত। 40-এর পরে মৌলিক সংখ্যা কত 41, আর 100-এর ওদিকে মৌলিক সংখ্যা কত 97। যদি যোগ করেন কত হয় বলেন তো দেখি, 9 আর 7 7 একে 8 আর 9-এর 4 কত হয় 113 হয়। এই যে দুইটা পেয়ে গেলাম। এর গড় কত, 2 দিয়ে ভাগ দিলে হয় 6 2 গুণে 12, 13 থেকে গেলে 18, 9 2 গুণে 18 69। সঠিক উত্তর কি হবে 69 হবে। এটা সঠিক উত্তর কি হবে 69 হবে। এরপর দেখি আমরা পরবর্তীতে, একটি সংখ্যার একক স্থানীয় মান a, দশক স্থানীয় মান b হলে সংখ্যাটি কত। খেয়াল করে দেখেন, একক স্থানীয় মান a, একটা সংখ্যার একক স্থানীয় মান মানে একক স্থানীয় মান বা স্থানিক মান হলো কত a, তাহলে a গুণ 1, একক যেহেতু a হয়। আর দশক স্থানীয় মান কত, দশক স্থানীয় মান হচ্ছে কি b, তাহলে b মানে কি 10b, যেহেতু দশক স্থানীয় মান 10b, তাহলে সংখ্যাটি কত, তাহলে সংখ্যাটি কি হবে, সংখ্যাটি হবে 10b প্লাস a। কারণ এই যে a b কে তো আর যোগ করে দেখানো যায় না, যেমন 10 যোগ 10 ইকুয়াল 20 লেখা যায়, কিন্তু আপনি a প্লাস b কে কিভাবে লিখবেন, যোগ করে লেখা যায় এইভাবে লিখতে হবে, অথবা লিখতে হবে a প্লাস 10b। তাহলে দেখা যায় 10a প্লাস b, তাই না, a প্লাস 10b, তাহলে উত্তর কোনটা হবে, গ হবে a প্লাস 10b। এবার বলেছে 400 এর 49% কত, 400 এর 49% কত। এটা মানে এমনি মুখে মুখেও করা যায়, বা যদি আপনি করতে চান যে 400 এর 49% মানে হলো কি 100/49 কত, 0 0 চলে গেল। এবার 49-কে 4 দিয়ে আপনি গুণ দেন, তাই না, 4 9 36, সাথে কত 3, 4 4 16 আর 3 19, এই যে 196। তো এই ছিল মোটামুটি আজকের আপনাদের যে প্রশ্নটি ছিল, এই প্রশ্ন হচ্ছে মোটামুটি 100টা প্রশ্নের হচ্ছে সমাধান। তো এই সমাধানটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। পাশাপাশি আমাদের যে বিদ্যাবাড়ি যে নিয়মিত যে আয়োজন, আজকে যে বিশেষ দেখেন আজকে যে পরীক্ষাটি হলো সেটা হচ্ছে গণপূর্ত অধিদপ্তরের হিসাব সহকারী কাম এবং পাশাপাশি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এই দুইটা পদের একসাথেই প্রিলি হয়েছে। এই 100টা প্রশ্ন আগামী 11 থেকে 20তম গ্রেডের যত পরীক্ষা আছে প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু আপনাদের আসার সম্ভাবনা আছে। এখান থেকে অনেক প্রশ্ন আছে, ট্রিকি কিছু প্রশ্ন আছে। তো এছাড়াও আপনারা জানেন যে আগামী 2 তারিখ হচ্ছে প্রাইমারি পরীক্ষা, এবং যে কোনো মুহূর্তে প্রাইমারি প্রধান শিক্ষকের পরীক্ষা হতে পারে। এর মধ্যেও যদি কেউ আপনারা সমাধান, কাটমার্ক কত হতে পারে, আজকে যে প্রশ্ন এখানে কাটমার্ক আমার কাছে মনে হয় না, মানে এটা বললে বাড়াবাড়ি হবে কিনা জানি না, আমার কাছে মনে হয় না যে 85-এর নিচে নামবে, মানে 80 থেকে 85 এটা ইজিলি ধরা যায়। এর নিচে নামার কোনোই সম্ভাবনা দেখতেছি না, এর নিচে নামার কোনো সম্ভাবনাই নাই, কারণ আজকে যে প্রশ্ন 80তেও আসবে না মনে হয় রেজাল্ট, ঠিক আছে, এমনকি 90+ যদি আসে অ্যাভারেজ তাও তো অবাক হওয়ার কিছু নাই, ঠিক আছে। এটা 80 থেকে 85 এরকম কাটমার্কে কি হবে। এবার দেখেন
তো যদি কেউ এই মুহূর্তে ওই শেষ যে 8-10 দিন বা 20 দিন যে সময় আছে এর মধ্যেও যদি কেউ প্রস্তুতি নিতে চান, প্রাইমারি প্রথম ধাপ ক্র্যাশ লাইভ ব্যাচে যুক্ত হতে পারেন, দ্বিতীয় ধাপের ক্র্যাশ লাইভ ব্যাচ এখানেও যুক্ত হতে পারেন। যদি এই 20 দিনও কেউ এখানে আমাদের চলমান ব্যাচ আছে এখানে যুক্ত হতে পারেন, ঠিক আছে। এবং দেখেন প্রাইমারি হেডমাস্টার ক্র্যাশ লাইভ ব্যাচ 2 এটাতে আপনারা যুক্ত হতে পারেন। পাশাপাশি 50তম বিসিএস, 51তম বিসিএস যেটা আগামী বছর হবে, এখন তো বুঝতেই পারতেছেন যে সার্কুলার দিলে আর চাকরি পরীক্ষার কোনো সময় নেয় না, ঠিক আছে। এরপর যদি বলি যে এনটিআরসি প্রিলিয়ার স্পেশাল কেয়ার লাইভ ব্যাচ, যারা এনটিআরসি আপনারা ইতিমধ্যে দেখেন যে এনটিআরসি এতে কিন্তু আপনাদের দিয়েছে, প্রজ্ঞাপন দিয়েছে যে কি পদ্ধতিতে পরীক্ষা হবে, 200 এমসিকিউ, 20 নাম্বার হবে ভাইভা। এই যে ভাইভা যে হবে 20 নাম্বার ভাইভা হবে, তার মানে কি যে কোনো মুহূর্তে কিন্তু আপনাদের সার্কুলার আসবে। এই জন্য এখন থেকে আপনাকে প্রস্তুতি নিতে হবে, কারণ সাবজেক্টিভ 100 সম্পূর্ণ নতুন পদ্ধতিতে, ঠিক আছে, সম্পূর্ণ নতুন পদ্ধতিতে কিন্তু এবার পরীক্ষাটা হতে যাচ্ছে। এবং আপনার 49তম বিসিএস এ দেখেছেন কি একটা অবস্থা, 150 প্লাস পেয়েও কিছু সাবজেক্ট কিন্তু রেজাল্ট আসেনি। আর এনটিআরসি তো 150 চাকরি নাও হতে পারে, তাই না? এই জন্য এনটিআরসি এর প্রস্তুতি এখন থেকে নিতে পারেন। এছাড়া 11 থেকে 20তম গ্রেডে তো অহরহ হচ্ছে, প্রতিদিনই সার্কুলার আসতেছে। এখানে আপনার আগে একটা চাকরি দরকার। তো এই যে দেখেন 11 থেকে 20তম গ্রেডও আপনারা যুক্ত হতে পারেন মাত্র 2000 টাকায়। এছাড়া আমাদের ব্যাংক জব আছে, ব্যাংক জব এখানে চমৎকার, সবাই হচ্ছেন বাংলাদেশ ব্যাংকের এডিডিডি, হ্যাঁ এই সমস্ত স্যারেরা ক্লাস নেয়। এছাড়া আমাদের এনটিআরসি এর সাবজেক্টিভ, যারা সাবজেক্টিভ এখন থেকে সাবজেক্টিভের উপর আপনাদের এমসিকিউ পদ্ধতিতে পড়তে হবে। এমসিকিউ পদ্ধতিতে পড়লে কিন্তু পড়াশোনার পরিমাণটা অনেক বেশি, ওই আগের মতো কয়েকটা প্রশ্ন পড়েই পরীক্ষা দিবেন এমনটা কিন্তু না। এমসিকিউ তো আপনার পুরো সিলেবাস, যেহেতু প্রথমবারের মতো পুরো সিলেবাসটা আগে বিস্তারিত পড়ে তারপর সেখান থেকে এমসিকিউ আকারে পড়তে হবে, এটা কিন্তু অনেক টাফ। এই জন্য আপনারা এই ব্যাচগুলোতে যুক্ত হতে পারেন, ঠিক আছে। তো আমাদের কিন্তু 60% ছাড়ে সবগুলো ব্যাচে। প্রাইমারিতে মাত্র 1600 টাকায়, প্রাইমারি একদম প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ হেডমাস্টার যুক্ত হতে পারবেন। এছাড়াও 50তম বিসিএস এ মাত্র 2400 টাকায়, 51তমতে মাত্র 7200 টাকায়। এছাড়া আমাদের এনটিআরসি এবং 11 থেকে 20তম গ্রেডগুলোতে 2000 টাকা যুক্ত হতে পারবেন, ব্যাংকে মাত্র 2200 টাকায়, এবং আমাদের সাবজেক্টিভ ব্যাচগুলোতে মাত্র 1520 টাকায় যুক্ত হতে পারবেন। তো এতে করে আপনারা কি হয়, এখন থেকে একটু প্রস্তুত হয়ে যান, ঠিক আছে। এখন থেকেই যে কোনো পরীক্ষার সামনের জন্য প্রস্তুত হয়ে যান। যে কোনো চাকরি সংক্রান্ত তথ্য জানতে আপনারা এই নম্বরটিতে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে। এই নম্বরটিতে আমাদের 09644433300। এছাড়া আমাদের ওয়েবসাইট আছে বিদ্যাবাড়ি.com, এই ওয়েবসাইট থেকে আপনারা এই তথ্যগুলো পেতে পারেন। প্রতিদিন যে সার্কুলারগুলো হচ্ছে এই সার্কুলারগুলো আমাদের ওয়েবসাইটে পাওয়া যায়। এছাড়া আমাদের ফেসবুক পেজ আছে, এছাড়া আমাদের ইউটিউব চ্যানেল আছে, এগুলোর মাধ্যমে আপনারা এই যে কোনো চাকরি সংক্রান্ত তথ্য আপনারা পেতে পারেন। তো দীর্ঘক্ষণ ধরে আপনারা আমার সাথে ছিলেন, সবার কাছে কৃতজ্ঞ। আর সামনে যে পরীক্ষাগুলো হবে অবশ্যই সেগুলো যেন সফল হতে পারেন, সেগুলো যেন ভালো হয়, অবশ্যই প্রস্তুত থাকতে হবে। তো সবাই ভালো থাকবেন। আর একটা বিষয় হচ্ছে যে যারা 50তম বিসিএস পরীক্ষা দিবেন, আবেদন করবেন, তো আজকে কিন্তু আপনাদের স্পেশাল লাইভ আছে ঠিক সন্ধ্যা 7টায়, হ্যাঁ অবশ্যই দেখতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।